Okay, good morning, students. So, here we go for our today's class. Today, we will discuss about a new topic that is known as variation. So, we should start the recording first. Okay. So, as we know from our earlier semester, uh, the variation can be defined as the difference between two individuals for a particular trait is called variation. তার মানে বাংলা যদি আমরা বলি তাহলে দুইটা অ্যানিমেলের একটা বিশেষ কোনো ট্রেইটের মধ্যে যে পার্থক্য থাকে এই দুইটা পার্থক্যকে বলা হয় ভেরিয়েশন। হ্যাঁ, যেমন একটা অ্যানিমেল 20 লিটার মিল্ক প্রোডাকশন করছে আর একটা অ্যানিমেল 15 লিটার মিল্ক প্রোডাকশন করছে। তো এই যে দুইটা অ্যানিমেলের মধ্যে যে মিল্ক প্রোডাকশনের গ্যাপ 5 লিটার, দিস ইজ কল্ড ভেরিয়েশন। নাও we always expect that if the potentiality of father and mother is to produce 20 liter milk, the offspring will produce 20 liter or more than 20 liter milk. But eventually somehow it doesn't happen always. সবসময় এরকমটা হয় না। কখনো দেখা যায় যে the offspring is producing more than 20 liter or the offspring is producing less than 20 liter. So there is a gap between the average performance of the parents and the performance of the offspring. ঠিক আছে? So this is also variation. এটাও ভেরিয়েশন, মানে বাবা মার এভারেজের যে পারফরমেন্সটা আমরা অফস্প্রিং এ আশা করছিলাম সেটা না এসে সেই পারফরমেন্সটা হয় বেশি হলো অথবা তার চাইতে কম হলো, তাহলে এই যে একটা গ্যাপ হলো, দিস ইজ অলসো নোন অ্যাজ ভেরিয়েশন। নাও দেয়ার মাস্ট বি সাম রিজন ফর ভ্যারিয়েশন, তাই না? ভ্যারিয়েশনের কিছু কারণ অবশ্যই রয়েছে। কি কি কারণ হতে পারে? As you can see in the second para, I have mentioned that there are two components of variation. ভ্যারিয়েশনের দুইটা কম্পোনেন্টস রয়েছে, মেজরলি টু কম্পোনেন্টস রয়েছে। One is genetic variation and the second one is environmental variation. Okay. So, and next there is equation P is equal to G plus E. That means P indicates the phenotypic variation. P indicates the phenotypic variation or overall variation. মানে আমরা বাহ্যিকভাবে যে ভ্যারিয়েশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে P that equals to G plus E, that equals to genetic variation and environmental variation. ঠিক আছে? তার মানে জেনেটিক কারণে যতটুকু পার্থক্য হলো এবং সেই সাথে সাথে পরিবেশের প্রভাব জনিত কারণে যতটুকু পার্থক্য হলো, এই দুইটা পার্থক্য মিলেই কিন্তু ফিনোটাইপিক পার্থক্যটা ধরা দিবে। আবার যদি আমরা উদাহরণের মাধ্যমে বলতে যাই তাহলে যেটা যে এক্সাম্পলটা আমরা একটু আগে দিলাম, যে সাপোজ দ্য অ্যাভারেজ মিল্ক প্রোডাকশন অফ প্যারেন্টস ইজ 20 লিটার, হ্যাঁ, 20 লিটার, বাট the but the milk production of offspring is suppose 25 liter here, 5 liter বেশি, হ্যাঁ। So where from the variation, the variation is 5 liter here, এখানে কিন্তু ভ্যারিয়েশনটা 5 লিটার, হ্যাঁ। ওই প্যারেন্ট থেকে অফস্প্রিং এর যে পার্থক্য, এটা ভ্যারিয়েশন যেহেতু বলেছি তাহলে the variation is 5 liter here, and that 5 liter will be contributed by genetics and by environment. হ্যাঁ, সেই 5 লিটারের কিছু অংশ জেনেটিক্স দ্বারা নির্ধারিত হবে, কিছু অংশ এনভায়রনমেন্ট দ্বারা নির্ধারিত হবে। And there are another component of variation, that is the integration between
জেনেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট। হ্যাঁ, এছাড়াও আরেকটা কম্পোনেন্ট রয়েছে যেটাকে বলা হয় হচ্ছে ইন্টিগ্রেশন অফ জেনেটিক্স অ্যান্ড স্যার এনভায়রনমেন্ট। স্যার এটা ইন্টারাকশন না, মানে মানে এই যে সম্পর্ক এরকম? হ্যাঁ হ্যাঁ, ইন্টারাকশন। তাই? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, সো স্যার ইন্টারাকশন আর ইন্টিগ্রেশন তো আলাদা। আমি ইন্টারাকশন বলিনি। না স্যার, ইন্টিগ্রেশন বলেছেন আপনি আচ্ছা তো স্যার। ঠিক আছে, ইন্টারাকশন। হ্যাঁ, হ্যাঁ ইন্টারাকশন বিটুইন জেনেটিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট। সো আমরা যদি তাহলে এখন ইকুয়েশনটা লিখতে যাই তাহলে কিন্তু আমরা লিখতে পারবো ফেনোটাইপিক ভ্যারিয়েশন ইজ ইকুয়াল টু জেনোটাইপিক ভ্যারিয়েশন প্লাস এনভায়রনমেন্টাল ভ্যারিয়েশন প্লাস দ্য ইন্টারাকশন বিটুইন জেনোটাইপিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ভ্যারিয়েশন। ঠিক আছে? সো এই দুইটা ইকুয়েশন আমাদের জেনে রাখতে হবে, ম্যাথ সলভিং এ এই দুইটা ইকুয়েশনের ব্যবহার রয়েছে। সো আমরা স্যার, এই দুইটার ভিতরে পার্থক্যটা কি স্যার? দুইটার ভিতর পার্থক্য হচ্ছে ভ্যারিয়েশনের যতটুকু অংশ জেনেটিক্স দ্বারা নির্ধারিত হয় সেই অংশটাকে বলা হয় জেনোটাইপিক ভ্যারিয়েশন অথবা জেনোটাইপিক ভ্যারিয়েন্স। ওকে? হ্যাঁ আর এই ভ্যারিয়েশনের যতটুকু অংশ পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়, যদি হয়ে থাকে, হবেই যে তার কোনো গ্যারান্টি নেই, যদি হয় তাহলে সেই অংশটাকে বলা হয় এনভায়রনমেন্টাল ভ্যারিয়েশন। স্যার, নিচেরটা কি এনভায়রনমেন্টাল ভেরিয়েশনের ক্ষেত্রে? কোন নিচেরটা? পি সমান জি প্লাস ই প্লাস জি। না, পি হচ্ছে ওভারঅল ভ্যারিয়েশন। হ্যাঁ, পি মানে ফেনোটাইপিক ভ্যারিয়েশন অথবা ওভারঅল ভ্যারিয়েশন। সো আমার কোশ্চেন হলো এখানে এক্সট্রা একটা জি যোগ হলো কেন, মানে সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে? এক্সট্রা জি ই যোগ হয়েছে, জি জি স্যার। ই। হ্যাঁ, সো আমরা যখন সেকেন্ড প্যারাতে আমরা যেটা বললাম যে দেয়ার আর টু মেজর কম্পোনেন্টস অফ ভ্যারিয়েশন, যেটা হচ্ছে জেনোটাইপিক জেনেটিক অথবা জেনোটাইপিক ভ্যারিয়েন্স, আর একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ভ্যারিয়েন্স। হ্যাঁ, সো এটা হচ্ছে ফেনোটাইপিক ভ্যারিয়েন্সের মূল সূত্র বা মূল ফর্মুলা, ফেনোটাইপিক ভ্যারিয়েন্স অথবা ওভারঅল ভ্যারিয়েন্স ক্যালকুলেট করার জন্য। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে এই দুইটা কম্পোনেন্ট ছাড়াও আরেকটা কম্পোনেন্ট রোল প্লে করে, সেটা হচ্ছে জেনেটিক্স এবং এনভায়রনমেন্টের ইন্টারাকশন। হ্যাঁ, সেই ক্ষেত্রে জি স্যার। ইকুয়েশনটা হয় হচ্ছে ফেনোটাইপিক ভ্যারিয়েশনের ক্ষেত্রে তিনটা উপাদানই অবদান রাখে, সেই ক্ষেত্রে এই তিনটার যোগফল দেখাতে হয়। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, স্যার ইন্টারেকশনের একটা উদাহরণ দিয়ে বোঝাই দিন। ইন্টারাকশনের উদাহরণ হচ্ছে আহ সাপোজ ধরো যে বাংলাদেশে একজন বাবা এবং মায়ের যে সন্তান হয়, হ্যাঁ, একজন বাবা এবং মায়ের যে সন্তান হয় সে যদি বাংলাদেশে বেড়ে ওঠে তাহলে দেখবা যে তার চেহারার গঠন এক ধরনের। আবার যদি একই বাবা এবং মা থেকে যদি দেখো যে সন্তানটা সাউথ কোরিয়াতে হয়েছে অথবা জাপানে হয়েছে, তাহলে আফটার এ সার্টেন পিরিয়ড, ধরো 1 বছর 1.5 বছর পরে, ইউ উইল সি সাম ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ম্যাচেস টু দা পিপল অফ দ্যাট সাউথ রিজন। কোরিয়া। হ্যাঁ, সাউথ কোরিয়ান অথবা জাপানিজ লোকদের মতো তাদের চেহারার গঠন দেখবা অনেকটা ওইরকম হয়েছে। সো হোয়ার ফ্রম দিস ভেরিয়েশন ইজ কামিং? হ্যাঁ, বাবা মার মতোই তো হওয়ার কথা ছিল, বা বাংলাদেশের পরিবেশে যেভাবে বেড়ে ওঠার কথা ছিল এরকমই হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখা গেল যে না, দেয়ার আর সাম ইনফ্লুয়েন্স ফ্রম দা এনভায়রনমেন্ট অলসো। হ্যাঁ, সেটা হচ্ছে জেনেটিক্স এবং এনভায়রনমেন্টের যে ইন্টারাকশন হতে পারে, ইন্টারাকশনের ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। বুঝেছো? প্রশ্ন জি করতে স্যার। আর কি? সো আমরা যদি নেক্সট পয়েন্টে যাই, আমরা যে পয়েন্টে আজকে ফোকাস করব সেটা হচ্ছে জেনেটিক কম্পোনেন্টস অফ ভেরিয়েশন, সেজন্য আমরা সেই দিকে চলে যাচ্ছি। অ্যানিমেল ইম্প্রুভমেন্ট প্রোগ্রাম, the genetic components of variation are important because only this component is transmitted to the next generation. হ্যাঁ, সো বললো যে এনিমেল ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম অথবা এনিমেল ব্রিডিং প্রোগ্রাম আমরা যখন করব, সেখানে আমরা যে এই যে ভ্যারিয়েন্স অথবা ভ্যারিয়েশনের কথাগুলো বললাম 3 ধরনের, এর মধ্যে জেনেটিক কম্পোনেন্টস অফ ভ্যারিয়েশন
দ্যাট ইজ দ্য জি, ক্যাপিটাল জি, হ্যাঁ, সেই কম্পোনেন্টটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন এই কম্পোনেন্ট বেশি ইম্পর্টেন্ট, আমরা কেন এনভায়রনমেন্ট তারপরে হচ্ছে যে ইন্টারঅ্যাকশন ওগুলোর চাইতে জেনেটিক কম্পোনেন্টকে বেশি ইম্পর্টেন্ট বলছি? বিকজ জিনের উপর করবে বেশি। হ্যাঁ, কেননা এটা জিনের উপর ডিপেন্ডেন্ট এবং জিনই কিন্তু ওই জেনারেশন থেকে পরবর্তী জেনারেশনে ট্রান্সমিট হবে, তাই না? পরিবেশ তো আর ট্রান্সমিট হবে না এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে, ট্রান্সমিট হবে জিন, এবং জিনে যে ক্যারেক্টারিস্টিক্সটা থাকবে এটা পরবর্তী জেনারেশনে যাবে। সেজন্য এটাই বলেছে এখানে, বিকজ অনলি দিস কম্পোনেন্ট দ্যাট ইজ দ্য জিনস ইজ ট্রান্সমিটেড টু দ্য নেক্সট জেনারেশন। হ্যাঁ, নেক্সট জেনারেশনে কিন্তু শুধুমাত্র জিনই ট্রান্সমিট হয়। তাহলে এই জন্য জেনেটিক কম্পোনেন্টের কারণে যে ভ্যারিয়েশন, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ব্রিডারদের জন্য। তারা যদি আইডেন্টিফাই করতে পারে যে মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে যে আগের জেনারেশনে ছিল 20 লিটার, এই জেনারেশনে আসলো 25 লিটার, হ্যাঁ, সে আহ, আহ, এইটা হলো একটা ক্যাটেলে আসলো। আরেকটা ক্যাটেলে দেখা গেল যে আগের জেনারেশনে ছিল 20 লিটার, এই জেনারেশনে আসছে 24 লিটার, হ্যাঁ, 24 লিটার। সো ব্রিডার কোনটা সিলেক্ট করবে? আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যেটা 25 লিটার আসছে সেটা সিলেক্ট করবে, তাই না? কিন্তু ব্রিডার কি দেখবে? ব্রিডার দেখবে যে এই যে 5 লিটার বৃদ্ধি হয়েছে এর মধ্যে জেনেটিক কারণে কতটুকু বৃদ্ধি হয়েছে। যদি জেনেটিক কারণে এখানে 2 লিটার বৃদ্ধি হয় আর এনভায়রনমেন্টাল কারণে 3 লিটার বৃদ্ধি হয়, আর অপর যে ক্যাটেলে 4 লিটার বৃদ্ধি হলো সেকেন্ড জেনারেশনে, সেখানে যদি জেনেটিক কারণে পুরোপুরি 4 লিটার বৃদ্ধি হয়, তাহলে কিন্তু ব্রিডার উইল সিলেক্ট দা সেকেন্ড ওয়ান। হ্যাঁ, ব্রিডার ওই যে 4 লিটার যেটা বৃদ্ধি পেলো সেটাকেই গ্রহণ করবে ফর প্রডিউসিং দা নেক্সট জেনারেশন, কারণ না এটার জেনেটিক ক্যাপাবিলিটি ওটার চাইতে ভালো। ওকে, সো এভাবে আমরা এই জেনেটিক কম্পোনেন্ট অফ ভেরিয়েশন কে ইম্পর্টেন্স দিয়ে থাকি। এখন এই যে স্যার জেনেটিক একটা কম্পোনেন্ট, কোশ্চেন ছিল। হ্যাঁ, মিট্টু বলো। যদি এনভায়রনমেন্টের ইফেক্ট যদি জেনেটিকের চাইতে বেশি হয়, তখন যদি ওইটা এক দেশ থেকে আর এক দেশে নিয়ে যায়, সেক্ষেত্রে কি কোনো ইম্প্যাক্ট করবে? জেনেটিক্সটা মূলত মোটামুটি এই ফিক্স থাকে, হ্যাঁ, জেনেটিক্যাল যে ভ্যারিয়েশনটা এটা ফিক্স থাকে। খুব সামান্য পরিমাণ এনভায়রনমেন্টের জন্য ইনফ্লুয়েন্স হতে পারে, আর এনভায়রনমেন্টাল ইফেক্টের জন্য এরিয়া টু এরিয়া পারফরমেন্স ভ্যারি করবে যদি এনভায়রনমেন্টাল ইফেক্ট থেকে থাকে, আর না থাকলে তো নাই। অনেক সময় ই ইজ ইকুয়াল টু জিরো হয়, এনভায়রনমেন্টাল ইফেক্ট পড়ে না। হ্যাঁ, জি স্যার। ওকে, সো আমরা এই যে জেনেটিক কম্পোনেন্টের কথা বলছি, এই জেনেটিক কম্পোনেন্ট নিয়ে ফিশার, এ সায়েন্টিস্ট, হি প্রোভাইডেড সাম ইনফরমেশন ইন 1918। হ্যাঁ, সে কিছু ইনফরমেশন দিয়েছে। সে বলেছে হচ্ছে জেনেটিক ভ্যারিয়েশন অ্যাকিউমুলেটস ডিউ টু 3 কম্পোনেন্টস। হ্যাঁ, জেনেটিক ভ্যারিয়েশনেরই আবার 3টা কম্পোনেন্ট রয়েছে। কি কি কম্পোনেন্ট? অ্যাডিটিভ কম্পোনেন্ট, ডোমিনেন্স কম্পোনেন্ট এন্ড এপিস্টেটিক কম্পোনেন্ট। হ্যাঁ, সো জেনেটিক ভ্যারিয়েশন আরো যদি সহজ করে বলি, যে এই যে জেনেটিক ভ্যারিয়েশনটা হয় এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে গেলেই, এই জেনেটিক ভ্যারিয়েশনটার কারণ কি কি? হ্যাঁ, জেনেটিক ভ্যারিয়েশনটার কারণ কি কি? জেনেটিক ভ্যারিয়েশনটার কারণ 3 ধরনের হতে পারে। অ্যাডিটিভ জিন অ্যাকশন যদি হয় তাহলে জেনেটিক ভ্যারিয়েশন হয়, ডোমিনেন্স জিন অ্যাকশন হলে জেনেটিক ভ্যারিয়েশন হয়, এবং এপিস্টেটিক জিন অ্যাকশন হলেও জেনেটিক ভ্যারিয়েশন আসে। এখন এগুলো বলতে কি বোঝায় আমরা একটু পরে বিস্তারিত জানতে পারবো। স্যার একটা কোয়েশ্চেন। হ্যাঁ, বলো। স্যার আপনি একটা উদাহরণ দিলেন যে যদি বাঙালিরা কেউ দেখা যায় সাউথ কোরিয়া যায়, হুম তাহলে তাদের স্যার কোনো মানে এনভায়রনমেন্টাল যে ট্রিটটা আছে, ইন্টারাকশনটা আছে, এটার কারণে স্যার মানে মোটামুটি একটা স্বাভাবিক বাঙালি থেকে একটা সেন্স আসবে। হুম কিন্তু স্যার আমরা ওখানে তাহলে জেনেটিক ইউজ করলাম কেন? জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ইন্টারাকশন, ওটা শুধু তো আমরা এনভায়রনমেন্টাল ইন্টারাকশন ইউজ করতে পারতাম। ও আচ্ছা, বুঝছি। না, এনভায়রনমেন্টাল ইফেক্ট কিন্তু যেটা বলা হয় যে এনভায়রনমেন্টাল ইফেক্ট তোমার ওই এক্সাম্পলের ক্ষেত্রে বাংলাদেশে থেকেও এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট থাকতে পারে। হ্যাঁ, আহ, যেমন খুব
ক্যাটেলের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বলি যে শীত প্রধান অঞ্চলে দেখবা যে ক্যাটেলের যে বডি কাভারিং এ ইয়ার পরিমাণ বেশি থাকে, হয়তো স্কিন টাইপ আলাদা হয়ে যায় ইভেনচুয়ালি, মানে জেনেটিক না হলেও এটা ধীরে ধীরে স্কিন টাইপটা আলাদা হয়ে যায়, বা বডি কাভারিং এর যে হেয়ার থাকে এগুলোর সংখ্যা বৃদ্ধি পেয়ে যায়। হ্যাঁ, টাইম টু টাইম একটা নির্দিষ্ট জেনারেশন পরে দেখবা যে আহ, বিশেষ করে টেম্পারেট রিজিয়নের ক্যাটেল গুলা দেখবা অনেক বড় বড় উল, অনেক বেশি পরিমাণে উল। এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইফেক্ট, বুঝছো? আর এনভায়রনমেন্টাল ইফেক্ট এবং ইন্টারেকশন অফ জেনেটিক্স এন্ড এনভায়রনমেন্টাল ইফেক্ট এটা আসলে আইডেন্টিফাই করা ডিফিকাল্ট। এজন্যই ইকুয়েশনটা প্রথমত বলা হয় হচ্ছে পি ইজ ইকুয়াল টু জি প্লাস ই। হ্যাঁ, জি প্লাস ই। কিন্তু এরপরেও কোনো ব্যত্যয় পাওয়া গেলে যে জি প্লাস ই তো সবসময় থাকে, কিন্তু ওই একই ইন্ডিভিজুয়ালকে আবার অন্য জায়গায় নিয়ে গেলে যদি সেখানে আরো কোনো ব্যত্যয় দেখা যায় পারফরমেন্সে, সেটাকে বলা হয় ইন্টারেকশনের কারণে হতে পারে। সো আমরা যেটা আলোচনা করছিলাম যে ফেনোটাইপিক ভ্যারিয়েন্স, বা আমরা পি বলেছি এতক্ষণ যেটাকে, সেটা হচ্ছে ওভারঅল ভ্যারিয়েন্স বা ওভারঅল পারফরমেন্সের যে পার্থক্য ধরা পড়ে সেটাকে আমরা যদি এখন একটু সেগমেন্টেড করে ফেলতে চাই, তাহলে এটা অনেকক্ষণ দেখা যাবে যে দুই ভাগে ভাগ হয়, মূলত জেনোটাইপিক এবং এনভায়রনমেন্টাল ভ্যারিয়েন্স। হ্যাঁ, সো এখানে জেনোটাইপিকটাকে লেখা আছে হেরিটেবল ভ্যারিয়েন্স, আর এনভায়রনমেন্টালকে বলা হয়েছে নন হেরিটেবল ভ্যারিয়েন্স। নাও হোয়াট ডাজ ইট মিন বাই হেরিটেবল ভ্যারিয়েন্স? হ্যাঁ, কে বলতে পারো? উত্তরাধিকার সূত্রে যেটা পাওয়া যায় ওইটাই। হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে যেটা প্রবাহিত হতে সক্ষম, হ্যাঁ, যেটা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে যেতে সক্ষম, সেটাকে বলা হচ্ছে হেরিটেবল ভ্যারিয়েন্স। আর নন হেরিটেবল হচ্ছে এনভায়রনমেন্টাল ভ্যারিয়েন্স, যেটা এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে কখনোই পাস হয় না। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের কনসার্ন হচ্ছে জিনোটাইপিক ভ্যারিয়েন্স এর জন্য। সো জিনোটাইপিক ভ্যারিয়েন্স কে আমরা বলেছি যে তিনটা কম্পোনেন্ট আছে এর মধ্যে, আবার অ্যাডিটিভ, ডমিনেন্স এবং অ্যাপিস্টেটিক। নাও আমরা একটু এই তিন ধরনের ভ্যারিয়েন্সটাকে একটু ভালো করে জেনে নিই যে ফেনোটাইপিক ভ্যারিয়েন্স কি। ইট ইজ a total variability. It includes both genotypic and environmental variance. এটা আমরা অলরেডি জানি। ওকে, সো the genotypic variance is, it is the inherent variability or heritable variability which is unaltered by the environment. হ্যাঁ, যেটা এনভায়রনমেন্টের প্রভাব থেকে সচরাচর মুক্ত থাকে। If there is no interaction between genetics and environment, এটা নোট রাখতে পারো। ইট ইজ মোস্ট ইউজফুল ভ্যারিয়েবিলিটি ফর দ্য ব্রিডার্স। হ্যাঁ, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম যে ব্রিডারদের জন্য এটা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এটাই জেনারেশন টু জেনারেশন পাস হয়। লাস্টলি, দ্য এনভায়রনমেন্টাল ভ্যারিয়েন্স, ইট রেফার্স টু দ্য ভ্যারিয়েশন কজড বাই এনভায়রনমেন্ট। পরিবেশগত কারণে যে পার্থক্যটা আসে সেটাকে বলা হচ্ছে এনভায়রনমেন্টাল ভ্যারিয়েন্স। দ্য ভ্যারিয়েশন ইন F1 ইজ নন হেরিটেবল। F1 জেনারেশনে যে ভ্যারিয়েশনটা আসে সেটা হচ্ছে নন হেরিটেবল ভ্যারিয়েন্স, অথবা এটাকে আমরা বলতে পারি যে নন হেরিটেবল ভ্যারিয়েন্স এনভায়রনমেন্টাল ভ্যারিয়েন্স। হ্যাঁ, F1 জেনারেশন যেটা আমরা জানি যে দুইটা প্যারেন্টকে ক্রস করলে, হ্যাঁ, দুইটা প্যারেন্টকে ক্রস করলে প্রথমে আসে F1 জেনারেশন। সবসময় এই F1 জেনারেশনের যে পার্থক্যটা আসে সেটা হয় হচ্ছে নন হেরিটেবল, মানে এই পার্থক্যটা কিন্তু তারপরের জেনারেশনে সরাসরি যায় না। আমরা যদি ক্রস ব্রিডিং এর কথা চিন্তা করি, তোমরা একটু মনে করে দেখো, ক্রস ব্রিডিং এ দুইটা ব্রিড কে ক্রস করলে যে পরবর্তী জেনারেশনটা আসলো, হেটারোজাইগাস একটা জেনারেশন আসে, সেই জেনারেশনের কিন্তু হেটেরোসিস থাকে। হ্যাঁ, একটা অ্যাডভান্টেজ থাকে কি, হেটেরোসিস বা হাইব্রিড ভিগর, যেটা আমরা বলি হাইব্রিড ভিগর বলে। এখন আমরা আর একটা ইনফরমেশন জানি কিন্তু, যে এই যে হাইব্রিড ভিগর অথবা ক্রস ব্রিডিং এর যে অ্যাডভান্টেজ, ওটা কিন্তু দীর্ঘস্থায়ী না, ক্ষণস্থায়ী। এক জেনারেশনেই সুবিধা পাওয়া যায়, পরবর্তী জেনারেশনে আর পাওয়া যায় না। একইভাবে এই এনভায়রনমেন্টাল ভ্যারিয়েন্স, এটা হচ্ছে এই শুধুমাত্র F1 জেনারেশনেই পাওয়া যায়। হ্যাঁ, লাইক হেরিটেবিলিটির মতো F1 জেনারেশনে পাওয়া যায়। কিন্তু আমরা যদি জেনেটিক ভ্যারিয়েন্স পেতে চাই তাহলে আমাদেরকে F1 থেকে F2 তে যেতে হবে। হ্যাঁ,
নিচে লেখা আছে the variation in F2 is due to both environmental and genetic variance। কাজেই যদি F1 জেনারেশনের কোনো ভ্যারিয়েশন দেয়া থাকে, হ্যাঁ, কোনো ম্যাথ সলভিং এ যদি বলা হয় যে F1 জেনারেশনের ভ্যারিয়েশন হচ্ছে এটা, তাহলে ওটা তোমাদের ডিনোট করে নিতে হবে F1 জেনারেশনের ভ্যারিয়েশন মানে আমি বুঝিয়েছি এনভায়রনমেন্টাল ভ্যারিয়েশন, আর F2 জেনারেশনের ভ্যারিয়েশন বলতে বোঝায় হচ্ছে both environmental and genetic variation। সো এখানে আবার ক্লাসিফাই করা হয়েছে একটু ভিন্নভাবে, ভিন্নভাবে না, যেটা আলোচনা করেছি ওভাবেই, সামান্য একটু পার্থক্য রয়েছে। যেমন অ্যাডিটিভ কম্পোনেন্ট অফ ভ্যারিয়েশন আমরা যেটা বললাম যে 1 নাম্বার, 2 নাম্বার আমরা বলেছিলাম ডোমিনেন্স, 3 নাম্বার এপিস্টেটিক। হ্যাঁ, সো 1 নাম্বারটা অ্যাডিটিভ আর বাকি পরের দুইটা হচ্ছে নন অ্যাডিটিভ। নন অ্যাডিটিভ এই জন্য এইটাকে আবার সেগমেন্টেড করে ফেলা হয়েছে নন অ্যাডিটিভ কম্পোনেন্টস অফ ভেরিয়েশন। সো অ্যাডিটিভ বলতে কি বোঝায় আর নন অ্যাডিটিভ বলতে কি বোঝায় এটা আমরা একটু এখানে যদি পড়ি তাহলে বুঝতে পারবো। সো একটা সহজ উপায় মনে রাখতে পারো অ্যাডিটিভ এবং নন অ্যাডিটিভ মনে রাখার জন্য। অ্যাডিটিভস আর অলওয়েজ হোমোজাইগাস। হ্যাঁ, additives are always homozygous. It may be dominant homozygous or it may be recessive homozygous। প্রথম পয়েন্টে দেখো তোমরা লেখা আছে ক্যাপিটাল এ and স্মল এ। যদি এই ধরনের সিচুয়েশন হয় তাহলে ওটাকে বলা হয় হচ্ছে অ্যাডিটিভ সিচুয়েশন বা অ্যাডিটিভ জেনোটাইপ। হ্যাঁ, সো হোমোজাইগাস ডোমিনেন্ট অথবা হোমোজাইগাস রিসেসিভ এই এক ধরনের হবে। আর নন এডিটিভ যেগুলো, নন এডিটিভ কম্পোনেন্ট গুলো সবসময় হয় হেটারোজাইগাস। হ্যাঁ, নন এডিটিভ গুলো হয় হেটারোজাইগাস, যেমন ক্যাপিটাল এ স্মল এ হবে অথবা ক্যাপিটাল বি স্মল বি, এই ধরনের জেনোটাইপ শো করবে। হ্যাঁ, সো আমরা পরে অ্যাডিটিভ কম্পোনেন্ট নিয়ে কথা বলি। ইট ইজ দ্য কম্পোনেন্ট অ্যারাইজিং ফ্রম ডিফারেন্স বিটুইন দ্য টু হোমোজাইগোটস ফর এ জিন। as for example capital A and small a। মানে তাহলে অ্যাডিটিভ কম্পোনেন্ট বলতে আসলে কি বোঝাচ্ছে? অ্যাডিটিভ কম্পোনেন্ট বলতে বোঝাচ্ছে একটা ইন্ডিভিজুয়ালের যদি কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স এর জন্য জেনোটাইপ হয় ক্যাপিটাল এ, আরেকটা ইন্ডিভিজুয়ালের যদি একই আরেকটা ইন্ডিভিজুয়ালের যদি একই জেনোটাইপের জন্য ট্রেটের জন্য জেনোটাইপ হয় স্মল এ, তাহলে এই দুইটা ইন্ডিভিজুয়ালের পারফরমেন্সের যে পার্থক্য সেটাকে বলা হয় অ্যাডিটিভ কম্পোনেন্ট অফ ভ্যারিয়েশন। অ্যাজ ফর এক্সাম্পল, সাপোজ একটা জিনের একটা নির্দিষ্ট লোক আছে, জেনোটাইপ রয়েছে এ। হ্যাঁ, সো ধরি যে আমরা ক্যাপিটাল এ জেনোটাইপের জন্য ক্যাপিটাল এ জেনোটাইপের জন্য ধরি আমরা যে কোয়ালিটি ধরি আমরা হাইট নিয়ে আলোচনা করি। হ্যাঁ, ধরো যে হাইট আসছে হচ্ছে 2 মিটার, কোনো একটা কিছুর হাইট 2 মিটার আসছে, আর যখন এটা স্মল এ থাকে তখন এটার হাইট আসে হচ্ছে 1.8 মিটার। হ্যাঁ, সো এই যে ডোমিনেন্ট থেকে রিসেসিভের যে পার্থক্যটা, ডোমিনেন্ট থেকে রিসেসিভ হোমোজাইগাসের যে পার্থক্য 2 মিটার মাইনাস 1.8 মিটার ইজ ইকুয়াল টু 0.2 মিটার, তাই না? এই 0.2 মিটার, দিস ইজ দা অ্যাডিটিভ কম্পোনেন্ট অফ ভ্যারিয়েশন। এটা হচ্ছে অ্যাডিটিভ কম্পোনেন্ট অফ ভ্যারিয়েশন, মানে হচ্ছে হোমোজাইগাস ডোমিনেন্ট থেকে হোমোজাইগাস রিসেসিভের যে পার্থক্য এটাকে বলা হয় অ্যাডিটিভ কম্পোনেন্ট অফ ভ্যারিয়েশন। It is a fixed variation অথবা fixable variation, that means the performance will be fixed due to the presence of this genotype। হ্যাঁ, এই ধরনের জেনোটাইপ থাকলে পারফরমেন্স ফিক্সড হয় এবং এই ধরনের জেনোটাইপ থাকলে
তারা সিলেকশনের জন্য খুব বেশি ইফেক্টিভ হয়। হ্যাঁ, কেননা যদি এই ধরনের জেনোটাইপ থাকে, পারফরমেন্স যখন ফিক্সড হবে, তার মানে নেক্সট জেনারেশনেও এই জিন দ্বয় একত্রে ট্রান্সমিট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এজন্য আমরা যদি সিলেক্ট করি এই জিনের উপস্থিতি দেখে যে সেখানে ক্যাপিটাল এ আছে অথবা স্মল এ আছে, তাহলে কিন্তু যে কারণে আমরা সিলেক্ট করব ওই ট্রেডটা, ওই কারণটা পরবর্তী জেনারেশনে প্রোভাইড হবে। হ্যাঁ, পরবর্তী জেনারেশনে ট্রান্সমিট হতে সক্ষম হবে। সো এটা হচ্ছে অ্যাডিটিভ কম্পোনেন্টের ইম্পর্টেন্স। দ্য জেনোটাইপস আর অলওয়েজ হোমোজাইগাস, যেটা আমি অলরেডি বলেছি, তোমরাও দেখেছো। ইট ইজ রিকোয়ার্ড ফর দ্য এস্টিমেশন অফ, এখানে কিছু টার্ম দেওয়া আছে যে অ্যাডিটিভ কম্পোনেন্টটা কিছু কিছু জিনিস এস্টিমেশনে, কিছু কিছু প্যারামিটারের এস্টিমেশনে ব্যবহার করা হয়। সেগুলো কি কি? ন্যারো সেন্স হেরিটেবিলিটি, ব্রিডিং ভ্যালু এন্ড জেনারেল কম্বাইনিং অ্যাবিলিটি। সো এই সবগুলো ডেফিনেশন এবং তার বিস্তারিত আলোচনা আমাদের এই সেমিস্টারেই আছে। নেক্সট কিছু লেকচারের মধ্যে তোমরা পেয়ে যাবা। শুধু জেনে রাখো যে অ্যাডিটিভ কম্পোনেন্টটা জানা থাকলেই শুধুমাত্র ন্যারো সেন্স হেরিটেবিলিটি ক্যালকুলেট করা যায়, ব্রিডিং ভ্যালু ক্যালকুলেট করা যায় এবং জিসিএ মানে জেনারেল কম্বাইনিং অ্যাবিলিটি ক্যালকুলেট করা যায়। The additive component of variation is denoted by capital D or small d. হ্যাঁ, সো আমাকে একটু তোমরা এখান থেকে কোশ্চেন করতে পারো, যেহেতু একটু কমপ্লিকেটেড এই অ্যাডিটিভ কম্পোনেন্ট অফ ভ্যারিয়েশন। এখানে কোশ্চেন থাকলে করতে পারো এখন। অ্যাডিটিভ কম্পোনেন্ট অফ ভ্যারিয়েশনের ইম্পর্টেন্সটা একটু বলে ভালো তো স্যার। আচ্ছা, ঠিক আছে। অ্যাডিটিভ কম্পোনেন্ট অফ ভ্যারিয়েশনের ইম্পর্টেন্স বুঝতে হলে এটা কি সেটা আগে বুঝতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডমিনেন্ট হোমোজাইগাস এবং রিসেসিভ হোমোজাইগাস জেনোটাইপের পার্থক্য, কিন্তু একই জিনের জন্য। একই জিনের জন্য, যেমন এখানে এ জিনের কথা আমরা বলছি, এ জিনের আরেকটা অ্যালিল হচ্ছে স্মল এ। হ্যাঁ, সো এগুলো তার মানে একই জিন। একই জিনের হোমোজাইগাস দুইটা কন্ডিশন, একটা হচ্ছে হোমোজাইগাস ডমিনেন্ট, হোমোজাইগাস রিসেসিভ। এই দুইটা কন্ডিশনের পার্থক্য থাকলে যে পারফরমেন্সের পার্থক্য হয়। হ্যাঁ, ধরো যে একটা ক্যাটেল, ডেরি ক্যাটেল আছে যার মধ্যে এই ক্যাপিটালে জিন রয়েছে। হ্যাঁ, আর পাশাপাশি আরেকটা ডেরি ক্যাটেল আছে যার মধ্যে জিন রয়েছে স্মল এ। হ্যাঁ, এবং আমরা ধরি যে এইটা হচ্ছে তাদের হাইটের জন্য রেসপন্সিবল এই জিনটা। হ্যাঁ, আমরা এই সব কিছু কিন্তু উদাহরণস্বরূপ ধরছি। হ্যাঁ, এই জিন ধরলাম, এই জিন হাইটের জন্য রেসপন্সিবল। সো যদি যে ক্যাপিটালে জিন সমৃদ্ধ যে ক্যাটেল, এটার হাইট যদি 2 মিটার হয়, আর স্মলে জিন সমৃদ্ধ যে ক্যাটেল, এটার হাইট যদি 1.8 মিটার হয়, হ্যাঁ 1.8 মিটার হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে যেহেতু তারা হোমোজাইগাস ডোমিনেন্ট অথবা রিসেসিভ, হোমোজাইগাস রিসেসিভ অবস্থায় আছে, তার মানে এই পারফরমেন্স গুলো ফিক্সড। হ্যাঁ, এই পারফরমেন্স গুলো ফিক্সড। আমরা যদি এগুলোকে দিয়ে আবার ক্রস করাই, তাহলে কিন্তু এই পারফরমেন্সটা পরবর্তী জেনারেশনে এইভাবেই প্রোভাইড হবে। হ্যাঁ, কাজেই আমরা এই তাদের যে ফেনোটাইপিক যে ক্যারেক্টার, হাইটটা আমরা বাইরে থেকে মাপছি, এটা দিয়ে আমরা তাদের সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে পরবর্তী জেনারেশনের জন্য ব্যবহার করতে পারি। আমরা এই দুইটার মধ্যে স্বাভাবিকভাবে ক্যাপিটালে নেওয়ার চেষ্টা করবো, যেহেতু এটার হাইট বেশি। হ্যাঁ, কিন্তু আমরা যদি স্মলেও ব্যবহার করি, তাও আমাদের খুব একটা চিন্তার কারণ নেই, কেননা এই অ্যাটলিস্ট এই 1.8 যে হাইটটা, এটা নেক্সট জেনারেশনে প্রোভাইড হবে। হ্যাঁ, নেক্সট জেনারেশনে এটা চলে যাবে। কাজেই যখন আমরা ব্রিডিং পারপাসে সিলেকশন করব অ্যানিমেলকে, তখন এই যে অ্যাডিটিভ কম্পোনেন্ট অফ ভ্যারিয়েশন যদি আমাদের জানা থাকে, হ্যাঁ এটা ক্যালকুলেট করার নিয়ম আছে। সো অ্যাডিটিভ কম্পোনেন্ট অফ ভ্যারিয়েশন যদি জানা থাকে, তাহলে সেই জিনিসটা ধরে আমরা সিলেকশন প্রোগ্রামে আগালে আমাদের সিলেকশন প্রোগ্রামটা ইফেক্টিভ হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্স। সিলেকশন প্রোগ্রামটা মানে ভুল হবে না, ইফেক্টিভ হবে বলতে হচ্ছে এখানে ভুল হবে না, এটা আমরা যা চাই অ্যাটলিস্ট সেটা পাওয়া যাবে। ওকে,
সো অ্যাডিটিভ কম্পোনেন্টের পরে আমাদের আসে হচ্ছে নন অ্যাডিটিভ কম্পোনেন্ট। নন অ্যাডিটিভ কম্পোনেন্টের সেকেন্ড পয়েন্টটা দেখো, হেটেরোসিস ইজ গভর্ন বাই নন। আচ্ছা, নন অ্যাডিটিভ কম্পোনেন্টের যে এইটা জেনোটাইপটা, এটা আমি বললাম যে এটা হেটারোজাইগাস হবে, হ্যাঁ, হোমোজাইগাস হবে না। তার মানে ক্যাপিটাল এ স্মল এ বা ক্যাপিটাল বি স্মল বি এই ধরনের কম্বিনেশন হবে। সো ইট ইজ নন ফিক্সড অথবা আনফিক্সেবল। হ্যাঁ, নন অ্যাডিটিভ কম্পোনেন্ট হচ্ছে আনফিক্সিবল, ফিক্সেবল মানে এটা ফিক্সড না, পারফরমেন্সটা ফিক্স থাকে না, ভ্যারি করে, এক্সেপ্ট অ্যাডিটিভ ইনটু অ্যাডিটিভ ইন্টারঅ্যাকশন। হ্যাঁ, একটা ছাড়া, বিষয় ছাড়া, অ্যাডিটিভ ইনটু অ্যাডিটিভ ইন্টারঅ্যাকশন। তো এই অ্যাডিটিভ ইনটু অ্যাডিটিভ ইন্টারঅ্যাকশনটা আসলে পরের স্লাইডে আছে, যে এপিস্টেটিসের লাল কালির প্রথমটা তোমরা দেখতে পাবে, অ্যাডিটিভ ইনটু অ্যাডিটিভ। তো এটা আমরা একটু পরেই বলবো, কিন্তু শুধু মনে রাখো যে এই যে নন অ্যাডিটিভ কম্পোনেন্ট গুলা, যেটা হচ্ছে ডোমিনেন্স আর হচ্ছে এপিস্টেটিক কম্পোনেন্ট, মানে ডোমিনেন্ট অ্যাকশনের জন্য যে ভ্যারিয়েশন হয় বা এপিস্টেটিক অ্যাকশনের জন্য যে ভ্যারিয়েশন হয়, এই দুইটা ভ্যারিয়েশন কিন্তু ফিক্সড না। জেনারেশন টু জেনারেশন যে এটা ওভাবেই প্রবাহিত হবে সেটা নিশ্চিত না। হ্যাঁ, এই জন্য এটাকে আনফিক্সেবল বা নন ফিক্সড বলা হয়। এর মধ্যে শুধুমাত্র যে অ্যাডিটিভ ইনটু অ্যাডিটিভ ইন্টারঅ্যাকশন, যেটা কিনা এটাকে বলা হচ্ছে, এটা কি হতে পারে, এটা ফিক্সড। সো হেটেরোসিস ইজ গভর্নড বাই নন অ্যাডিটিভ কম্পোনেন্টস। এই যে, সো হেটেরোসিস কেন হয় আমরা জেনে গেলাম। হেটেরোসিস হয় ডোমিনেন্স জিন অ্যাকশনের জন্য আর এপিস্টেটিক জিন অ্যাকশনের জন্য। হ্যাঁ, সো এই ধরনের কোশ্চেন ভাইভাতে ধরতে পারে যে হেটেরোসিসের জন্য কোন ধরনের জিন অ্যাকশন দায়ী, তখন কিন্তু বলা যাবে না যে অ্যাডিটিভ জিন অ্যাকশন দায়ী। হ্যাঁ, অ্যাডিটিভ জিন অ্যাকশন হেটেরোসিসের জন্য দায়ী হয় না। আমরা জানি যে হেটেরোসিসের জন্য ক্রস ব্রিডিং প্রয়োজন, ক্রস ব্রিডিং এ সবসময় হেটারোজাইগাস ইন্ডিভিজুয়াল তৈরি হয়, এবং এখানে আমরা দেখছি যে অ্যাডিটিভ জিন অ্যাকশনটা কিন্তু হেটারোজাইগাস হলে হয় না, এটা হয় হলো হোমোজাইগাস কন্ডিশন হলে। হেটারোজাইগাস হচ্ছে এই দুইটার ক্ষেত্রে, ডোমিনেন্স আর এপিস্টেটিক। হ্যাঁ, সো এই দুইটা জিন অ্যাকশনের ক্ষেত্রে জন্যই কিন্তু হেটারোসিস দেখা দেয়। গেল। So there are two non-additive components, as I mentioned earlier, dominance and epistatis. চলো আমরা দেখি তাহলে dominance আর epistatisটা কি। Dominance or intra-allelic interaction. Intra-allelic interaction. So এখানে আমাদের প্রথমে যে intra-allelic বিষয়টা বুঝতে হবে। Intra-allelic, ধরো যে কোনো একটা ট্রেটের জন্য রেসপন্সিবল জিন, আমরা একটু আগে এক্সাম্পল ধরলাম যে ক্যাপিটাল এ, তাই না, এবং তার আরো অ্যালিল রয়েছে, স্মল এ রয়েছে। সো এই যে ইন্টারঅ্যাকশন বিটুইন দিজ অ্যালিলস, হ্যাঁ, এই দুইটা অ্যালিলের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, এটাকে বলা হয় ডোমিনেন্স জিন অ্যাকশন। সাথে সাথে আমরা এপিস্টেটিক অর ইন্টার অ্যালিলিক ইন্টারঅ্যাকশনটাও বুঝে নিই। ইন্টার, এটা হচ্ছে INTER। সো ইন্টার অ্যালিলিক ইন্টারঅ্যাকশনটা হচ্ছে ধরো যে একটা ট্রেটের জন্য, যেমন ক্যাটেলের মিল্ক ফ্যাট প্রোডাকশনের জন্য একটা সিঙ্গেল জিন দায়ী না। হ্যাঁ, একটা সিঙ্গেল জিন দায়ী না, ওখানে দুইটা অথবা তিনটা জিনের কম্বিনেশন দায়ী। হতে পারে জিন এ, জিন ডি এন্ড জিন ই। হ্যাঁ, এই তিনটা জিনের কম্বিনেশনের জন্য মিল্ক ফ্যাটটা ভ্যারি করে। এরকম ট্রেড কিন্তু আছে, তোমরা জেনে থাকবা যে কোয়ান্টিটেটিভ ট্রেড যেগুলো, হ্যাঁ, কোয়ান্টিটেটিভ ট্রেড বলতে যেগুলো ট্রেডকে সংখ্যা দ্বারা গণনা করা যায়। হ্যাঁ, সেই ধরনের ট্রেড। আর কোয়ালিটেটিভ ট্রেড হচ্ছে যেগুলোকে নির্দিষ্ট কিছু ইয়াতে সেগমেন্টে ভাগ করা যায়। কোয়ালিটেটিভ ট্রেড যেমন কোড কালার, রেড, হোয়াইট। হ্যাঁ, এই ধরনের ট্রেড গুলোকে বলা হয় কোয়ালিটেটিভ ট্রেড। আর কোয়ান্টিটেটিভ ট্রেড হচ্ছে
যেগুলোকে সংখ্যায় গণনা করা যায়। যেমন ধরো যে মিল্ক প্রোডাকশন আমরা ধরতে পারি অ্যাজ ফর এক্সাম্পল, যে 2 লিটার, 3 লিটার, 4 লিটার, 5 লিটার। তারপর মিল্ক ফ্যাট পার্সেন্টেজ, এটা হতে পারে কোয়ান্টিটেটিভ ট্রেড। হ্যাঁ, সো এই ধরনের কোয়ান্টিটেটিভ ট্রেড কিন্তু দুইটা অথবা ততোধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখন আমি যেটা এক্সাম্পল স্বরূপ ধরলাম যে জিন এ, ডি আর ই যদি রেসপন্সিবল হয় একটা ট্রেটের জন্য, এই আবার এবং এগুলোর আরো অ্যালিল থাকতে হবে, এগুলোর অ্যালিল থাকতে হবে। যেমন জিন এ এর জন্য স্মল এ থাকতে পারে আরেকটা অ্যালিল, বি এর জন্য স্মল বি থাকতে পারে, ই এর ডি এর জন্য স্মল ডি থাকতে পারে, আর ই এর জন্য স্মল ই থাকতে পারে। সো এই যে এই ধরনের যে আহ, তিনটা ভিন্ন ভিন্ন জিন এবং তাদের অ্যালিল রয়েছে, এগুলোর যখন ইন্টারঅ্যাকশন হয় তখন ইন্টারঅ্যাকশনের ফলে যে ভ্যারিয়েশনটা দেখা দেয় ওটাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন অ্যাকশন। হ্যাঁ, অথবা ইন্টার অ্যালিলিক। তো আমরা হয়তো একটু বিস্তারিত পড়লেই বুঝতে পারবো। ডোমিনেন্স নিয়ে আলোচনা করি। ইট ইজ ডিউ টু দ্য ডেভিয়েশন অফ হেটারোজাইগোট ফেনোটাইপ। হ্যাঁ, হেটারোজাইগোট ফেনোটাইপ এর ডেভিয়েশন ফ্রম the average of phenotypic values of the two homozygotes, that is capital A and small a। মানে একটা হেটারোজাইগোটের যে পারফরমেন্স অথবা ফেনোটাইপিক যে ভ্যারিয়েশন, এটা থেকে এই যে অ্যাভারেজ পারফরমেন্স অফ দ্য হোমোজাইগোটস, দ্যাট ইজ এই দুইটা হোমোজাইগোটস এর অ্যাভারেজ পারফরমেন্সের যে পার্থক্য, সেটাকে বলা হয় ডোমিনেন্স অর ইন্টার অ্যালিলিক ইন্টারঅ্যাকশন। তাহলে এই ডোমিনেন্স অথবা ইন্টার অ্যালিলিক ইন্টারঅ্যাকশনকে আমরা কিভাবে ফর্মুলেটেড করতে পারি? ফর্মুলেটেড করার উপায় হচ্ছে, এটা আমরা যদি একটু খেয়াল করি, এখানে দেখো বলা আছে ইট ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এইচ অর স্মল এইচ। হ্যাঁ, সো মেইনলি ক্যাপিটাল এইচ দ্বারা এই করা হয়, ডিনোট করা হয়। সো ক্যাপিটাল এইচ ইজ ইকুয়ালস টু এ জিনের ক্ষেত্রে এটা হবে যে হেটারোজাইগাস কন্ডিশন ক্যাপিটাল এ স্মল এ মাইনাস the average performance of the homozygous, মানে হোমোজাইগোস। তার মানে ক্যাপিটাল এ ক্যাপিটাল এ প্লাস স্মল এ হয়েছে এভারেজ পারফরমেন্স। এভারেজ পারফরমেন্স হয়নি, এটা যদি আমরা ডিভাইডেড বাই 2 করি তাহলে হয়ে গেল এটা হোমো জাইগোটসের এভারেজ পারফরমেন্স। সো ডমিনেন্ট জিন অ্যাকশনটা আসলে কি? এটা হচ্ছে একটা হেটারোজাইগোটের যে পারফরমেন্স, হ্যাঁ, হেটারোজাইগোটের পারফরমেন্স, এটা থেকে যে হোমোজাইগোসের এভারেজ যে পারফরমেন্স, এই দুইটার মধ্যে পার্থক্যকে বলা হয় ডোমিনেন্স জিন অ্যাকশন। এবং তোমরা একটু মনে করলে দেখতে পারবা এই ডোমিনেন্ট জিন অ্যাকশন অনেকটাই মিলে যাচ্ছে হেটেরোসিসের ডেফিনেশনের সাথে। হ্যাঁ, হেটেরোসিসে কি বলা হয় যে এটাকে বলা হয় হচ্ছে F1 এর পারফরমেন্স যখন তার যে প্যারেন্ট গুলো থাকে, প্যারেন্ট গুলো পারফরমেন্সের চাইতে বেশি দেখায়, প্যারেন্টের এভারেজ পারফরমেন্স। হ্যাঁ, এটা হচ্ছে ধরো যে ড্যাম এবং শায়ার, পিতা এবং মাতা, ড্যাম এবং শায়ারের যে এভারেজ পারফরমেন্স ডিভাইডেড বাই 2, এই পারফরমেন্সের চাইতে যখন F1 এর পারফরমেন্স বেশি হয় তখন ওটাকে বলা হয় হেটেরোসিস। হ্যাঁ, কাজেই এই সহজভাবে বোঝা যাচ্ছে যে ডোমিনেন্স থেকে কিন্তু হেটেরোসিস আসছে। হ্যাঁ, ডোমিনেন্স জিন অ্যাকশনের জন্য হেটেরোসিস আসছে।
আচ্ছা তোমরা তো স্টুডেন্ট থার্ড ইয়ারে কত 68 না 67? জি স্যার 68। 68। গতকালও ক্লাসে দেখলাম 40-42 জন ছিলে, আজকেও আছো 40-42 জন। বাকিরা কি জানে না, ফেসবুক ইউজ করে না? জানে স্যার। আরে বুঝেছি। না জেনে না আসলে এক বিষয়, আবার না জানতে পারলে আরেক বিষয়, বুঝছো? স্যার এখানে কেউ দেখতেছে ঢুকতেছে, কেউ বাইর হচ্ছে। ও আচ্ছা বুঝেছি। তোমাদের হচ্ছে জানানো দায়িত্বটা, বিশেষ করে রিপ্রেজেন্টেটিভদের ধরবে যদি না জানতে পারে, বুঝছো? স্যার না, ওরা নিয়মিত স্যার জানার সাথে সাথে আপডেট দিয়ে দেয় আমাদের গ্রুপে। আচ্ছা বুঝেছি, ঠিক আছে। সো আমরা ডোমিনেন্স নিয়ে আলোচনা করলাম, এবার আমরা এপিস্টেটিকের দিকে যাব। ও সরি, ডোমিনেন্স শেষ হয়নি। ইট ইজ রেকর্ডেড ডোমিনেন্ট ভেরিয়েশন ইজ নন ফিক্সেবল। আমরা বলছি নট ফিক্সড। হেটেরোসিস ব্রিডিং মে বি রিওয়ার্ডিং। হ্যাঁ, হেটেরোসিস এখান থেকে আসতে পারে, ডিনোটেড বাই ক্যাপিটাল এইচ অর স্মল এইচ। এপিস্টেটিক অর ইন্টারঅ্যালিলিক ইন্টারঅ্যাকশন, ইট রেজাল্ট ফ্রম ইন্টারঅ্যাকশন বিটুইন টু অর মোর জিনস। যেটা আমরা বললাম যে দুইটা অথবা তার চাইতে বেশি জিন এবং তাদের অ্যালিলের যে ইন্টারঅ্যাকশনের ফলে ট্রেটে যে পার্থক্য আসতে পারে, ভ্যারিয়েশন আসতে পারে, সেটা কে বলা হয় এপিস্টেটিক জিন অ্যাকশন। ইট ইজ অলসো রেফার্ড অ্যাজ ইন্টারঅ্যালিলিক জিন অ্যাকশন অর ইন্টারঅ্যাকশন। ইট ইজ ডিনোটেড বাই স্মল ই। হ্যাঁ, ডিনোটেড বাই ই। Heyman and Mathar classified the epistatic components into 3 types interaction. এপিস্টেটিকটা আবার তিনটা ধরনের হয়ে থাকে, তিন ধরনের। এটা বলেছে অ্যাডিটিভ ইনটু অ্যাডিটিভ, অ্যাডিটিভ ইনটু ডমিনেন্স, এন্ড ডমিনেন্স ইনটু ডমিনেন্স। সো এই তিনটা কি কি, এটা আমরা জানলে মনে হয় আমাদের আজকের মতো মোটামুটি শেষ। অ্যাডিটিভ ইনটু অ্যাডিটিভটা কি দেখো, এখানে আমি একটা উদাহরণ দিয়েছি যে সাপোজ ওয়ান ট্রেট ইজ বিং কন্ট্রোলড বাই এ পেয়ার অফ জিনস। হ্যাঁ, আমরা ধরলাম যে দুই ধরনের জিন দ্বারা একটা ট্রেট কন্ট্রোল হচ্ছে, জিন এ এবং ই। হ্যাঁ, সো আমরা ওই একই উদাহরণে যাই। ধরো যে হিউম্যান বডি হাইট, মানুষের উচ্চতা। ধরো যে দুইটা জিন, যেটাকে আমরা এ এবং ই বলছি, সো এই দুইটা জিন দ্বারা মানুষের উচ্চতা নির্ধারিত হচ্ছে। সো এবং এই দুইটা জিন স্বাভাবিকভাবে দে উইল লোকেট ইন ডিফারেন্ট লোকাস, তাই না? আমরা জানি যে জিন যেখানে অবস্থান করে সেই জায়গাটাকে বলা হয় লোকাস, তাই না? সেই জায়গাটাকে বলা হয় লোকাস। সো তারা এ জিন এবং ই জিনের অবস্থান ডিফারেন্ট লোকাসে হবে, এটাই স্বাভাবিক। ইন ওয়ান লোকাস দ্য জিনস আর capital A, and in another locus the genes are small e. This homozygous combination will determine the variation and this is fixable. এই যে homozygous condition, এখানে তো additive into additive মানে বুঝতেই পারছো, homozygous condition into homozygous condition। হ্যাঁ, সো এই ধরনের homozygous condition ধরো যে লোকাস 1 এ ক্যাপিটাল এ এবং লোকাস 5 এ স্মল ই থাকলে এক ধরনের পারফরমেন্স দেয়, এক ধরনের ভ্যারিয়েশন দেয়। হ্যাঁ, এই ভ্যারিয়েশনটা হচ্ছে ডিউ টু দ্য ইন্টারঅ্যাকশন অফ অ্যাডিটিভ ইনটু অ্যাডিটিভ। এবং এটা একটা, আমি যেটা বলেছিলাম যে অ্যাডিটিভ ইনটু অ্যাডিটিভ কিন্তু ফিক্সড ভ্যারিয়েশন, যেটা কিনা আমরা বলেছিলাম পরে আলোচনা করবো। যে 2 এর প্রথম পয়েন্টটা দেখো, এক্সেপ্ট অ্যাডিটিভ ইনটু অ্যাডিটিভ ইন্টারঅ্যাকশন। হ্যাঁ, আমরা এখন ওখানেই আছি। So this homozygous combination will determine the variation and this is fixable অথবা this is fixed. Now the একটু বাংলায় বললে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে। The variation will differ when the combination like this, that is small a and capital A. বললাম যে দুইটা জিন রয়েছে এ এবং ই, ধরি যে এগুলো ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থান করছে। 1 নাম্বার লোকাসে এ জিন অবস্থান করছে এবং 5 নাম্বার লোকাসে ই জিন অবস্থান করছে, এবং এই দুইটা জিনের ইন্টারঅ্যাকশনের ফলে তোমার
নির্ধারিত হয় যে হিউম্যান বডি লেন্থ বা হাইট, বডি হাইট অ্যাকচুয়ালি, বডি হাইট কতটুকু হবে, হ্যাঁ কতটুকু হবে। So, কি হলো? এক মিনিট একটু দাঁড়াও। উঠছো নাকি? উঠাও। ঠিক আছে। সো এই দুইটা দ্বারা নির্ধারিত হবে যে হিউম্যান বডি হাইট কতটুকু হবে। এখন এই 1 নাম্বার লোক আছে, যদি ধরো যে জিনের কম্বিনেশন হচ্ছে ক্যাপিটালে ক্যাপিটালে এবং 5 নম্বরে জিনের কম্বিনেশন স্মল ই স্মল ই, হ্যাঁ। সো এই ধরনের যদি এটা হোমোজাইগাস কন্ডিশন, দুইটাই হোমোজাইগাস কন্ডিশন দুই জায়গাতেই থাকে, হ্যাঁ, তাহলে যদি দুই জিনেই হোমোজাইগাস কন্ডিশন থাকে, যে দুইটা জিন একই ট্রেড কন্ট্রোল করে, তাহলে এই দুইটা জিনের ইন্টারঅ্যাকশনকে আমরা বলছি অ্যাডিটিভ ইনটু অ্যাডিটিভ ইন্টারঅ্যাকশন, এবং এই কম্বিনেশনের জন্য এক ধরনের পারফরম্যান্স হবে, হ্যাঁ, এই কম্বিনেশনের জন্য এক ধরনের পারফরম্যান্স হবে। আর যদি এই কম্বিনেশনটা এটা না হয়ে the variation will the performance will differ when the combination will be like this, হ্যাঁ, যদি কম্বিনেশনটা এরকম হয় যে স্মল এ এন্ড ক্যাপিটাল ই, হ্যাঁ, তাহলে কিন্তু এটা আবার হাইটটা অন্যরকম হবে। এখন আমি একটু আরো উদাহরণ দিয়ে বলি। ধরো যে বাবা মার ক্রসের ফলে বাচ্চা তৈরি হয়, হ্যাঁ, বাচ্চা উৎপাদিত হচ্ছে। বাবা মার মধ্যে এই জিন দুইটা রয়েছে, এ জিন এবং ই জিন রয়েছে, এবং তাদের অ্যালিলও রয়েছে, হ্যাঁ। ধরো যে অ্যালিল রয়েছে স্মল এ আর অ্যালিল রয়েছে স্মল ই, হ্যাঁ। এখন তাদের দুইটা সন্তান হলো, একজন সন্তানে এই জিন কম্বিনেশনটা আসলো, দ্যাট ইজ ক্যাপিটাল এ এন্ড স্মল ই। আরেকটা সন্তানে আসলো এই জিন কম্বিনেশন স্মল এ এন্ড ক্যাপিটাল ই। তো এটা তো আসা ইম্পসিবল না, তাই না? যেহেতু দুই ধরনের জিনই রয়েছে, এটা আসতেই পারে। সো যখন এইটা আসবে, তখন যেহেতু এই দুইটা জিনের ইন্টারঅ্যাকশনের ফলে হাইট নির্ধারিত হয়, তাহলে দেখা যাবে যে এই ইন্ডিভিজুয়ালটা টল হয়ে গেছে আর এই ইন্ডিভিজুয়ালটা শর্ট হয়ে গেছে, হ্যাঁ। সো এটা হচ্ছে এক্সাম্পলিফাই করলে আমরা এইভাবে এক্সাম্পল করতে পারি, ঠিক আছে। স্যার দুইটা জিনই যদি ক্যাপিটাল বা স্মল হয়, সেক্ষেত্রে কি হবে? দুইটা জিনেরই যদি জিনোটাইপিক টাইপ, যেমন এই জায়গায় স্মল এ, এখানে যদি ক্যাপিটালে হয়, হ্যাঁ, এন্ড ক্যাপিটাল ই, তাই না? জি স্যার। যদি ডুয়াল কমিউনিট বা ডুয়াল রিসেসিভ, সেক্ষেত্রে কি হবে? সেটাও হতে পারে। অ্যাডিটিভ বলতেই হচ্ছে হোমোজাইগাস বোঝাচ্ছে, হ্যাঁ, হোমোজাইগাস ডোমিনেট অথবা রিসেসিভ, এটা বোঝাচ্ছে না। সো সেটাও হতে পারে, সেটা হলেও পারফরমেন্স অন্যরকম হবে। সো আমাদের এখানে বলার উদ্দেশ্য হচ্ছে এই যে এই ধরনের দুইটা জিনের কম্বিনেশনের ফলে যে পারফরমেন্স ভ্যারিয়েশন হতে পারে এবং দুই জায়গাতেই হোমোজাইগাস কন্ডিশন থাকবে, তাহলে এই ধরনের ভ্যারিয়েশনটার যে কারণে হয় সেটাকে বলা হয় অ্যাডিটিভ ইনটু অ্যাডিটিভ টাইপ অফ ইন্টারঅ্যাকশন, হ্যাঁ। পরবর্তীতে আমরা অ্যাডিটিভ ইনটু ডোমিনেন্স আর ডোমিনেন্স ইনটু ডোমিনেন্স, এই দুটা উদাহরণ দিয়েছি শুধু, আর এখানে বিস্তারিত লিখিনি। যেমন অ্যাডিটিভ ইনটু ডোমিনেন্স, আমরা জানি যে অ্যাডিটিভের ক্ষেত্রে হোমোজাইগাস হবে। সেই ক্ষেত্রে এ জিনকে যদি আমরা কনসিডার করি, এটা হতে পারে হচ্ছে স্মল এ সাথে ডোমিনেন্স হলে ডোমিনেন্স অলওয়েজ হেটারোজাইগাস, হ্যাঁ, হেটারোজাইগাস, তাহলে ই জিনের দুইটা ফর্মই আসবে। সো এই ধরনের জন্য একটা পারফরমেন্স হবে। আবার যদি কম্বিনেশনটা অ্যাডিটিভের ক্ষেত্রে ক্যাপিটাল এ আসে আর ডোমিনেন্স তো আমরা জানি যে একটা স্মল একটা ক্যাপিটাল হবে, তাহলে এই ধরনের জন্য আরেক ধরনের পারফরমেন্স আসবে, হ্যাঁ। সো এইটাও ইন্টারঅ্যাকশন, দেখো এই জন্যই এপিস্টেটিককে বলা হচ্ছে ইন্টার অ্যালিলিক ইন্টারঅ্যাকশন। এই জিন এ এবং জিন ই এর ইন্টারঅ্যাকশনের ফলে পারফরমেন্সটা নির্ধারিত হচ্ছে। একইভাবে এখানেও এই দুইটার ইন্টারঅ্যাকশনের ফলে পারফরমেন্সটা নির্ধারিত হচ্ছে। লাস্টলি ডোমিনেন্স ইনটু ডোমিনেন্স, তোমরা বুঝতেই পারছো এখানে হচ্ছে ইন্টারঅ্যাকশনটা হবে হেটারোজাইগাস ইনটু হেটারোজাইগাস। যেমন এখানে এ জিনের জন্য হেটারোজাইগাস ফর্ম এটাই এবং ই জিনের জন্য হেটারোজাইগাস ফর্ম এটাই। এখানে আর কোনো অন্য কোনো ইয়া নেই, অপশন নেই। সো একটু কমপ্লিকেটেড এবং ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর দ্য এক্সামিনেশন। তোমরা একটু আবার
পারলে আজকালই এটা দেখো, তাহলে কোনো প্রশ্ন অ্যারাইজ করলে ধরতে পারবা যে প্রশ্নটা আসলে কি নিয়ে কনফিউশন হচ্ছে। এখান থেকে ম্যাথমেটিক্যাল কোনো সলিউশন থাকলে আমরা প্র্যাকটিক্যালি ওটা আলোচনা করব। অ্যাডিটিভ ভ্যারিয়েন্স আর ডমিনেন্ট ভ্যারিয়েন্সের এখানে পার্থক্য বলা হয়েছে, এটা আসলে মনে হয় তোমরা নিজেরা দেখে নিলেই পারো, আমি একটু বলেই দিই। ইট রেফার্স টু ডিফারেন্স বিটুইন দ্য হোমোজাইগোস। হোমোজাইগোস দুইটার মধ্যে পার্থক্যর কারণে অ্যাডিটিভ ভ্যারিয়েন্স হয়। আর ইট রেফার্স টু ডেভিয়েশন ফ্রম হেটারোজাইগোট ফ্রম দ্য মিন অফ হোমোজাইগোটস। হেটারোজাইগোট এবং দুইটা হোমোজাইগোটের মিনের যে পার্থক্য বা এভারেজের যে পার্থক্য, এটাকে বলা হয় ডমিনেন্স ভ্যারিয়েন্স। জিনস শো ল্যাক অফ ডমিনেন্স, জিন শো ডমিনেন্স হতে পারে ইনকমপ্লিট, কমপ্লিট অথবা ওভার ডমিনেন্স। এগুলো নিয়ে আমরা বিগত সেমিস্টারে মনে হয় 1-2 তে আলোচনা করেছি। ইনকমপ্লিট, কমপ্লিট আর ওভার ডমিনেন্স কি, চাইলে দেখে নিতে পারো অথবা ইন্টারনেটেও আছে। সো জিন শো ল্যাক অফ ডমিনেন্স, অ্যাডিটিভে ডমিনেন্স জিন অ্যাকশন হয় না। কেন এই ডমিনেন্স জিন অ্যাকশন হয় না? কেননা হয় দুইটা জিনই ডমিনেন্ট হবে অথবা দুইটা জিনই রিসেসিভ হবে। হ্যাঁ, কাজেই দুইটা যখন ডমিনেন্ট হয় একটার উপর আরেকটা তো ডমিনেন্সি শো করতে পারে না, তাই না? আর দুইটা রিসেসিভ হলেও তো ডমিনেন্সি শো করার কোনো সুযোগ নেই, এই জন্য এখানে ল্যাক অফ ডমিনেন্স থাকে। আর এখানে ডমিনেন্ট অ্যাকশন হয়। হ্যাঁ, ডমিনেন্ট অ্যাকশন হয় কেন? যে আইদার এই ফর্মে থাকে, যেহেতু ক্যাপিটাল এ স্মল এ মানে হেটারোজাইগাস ফর্মে, একটার উপর আরেকটা ডমিনেন্ট হয়। So associated with homozygosity, associated with heterozygosity আমরা জানি it is non-fixed, it is fixable. Selection is very effective আমরা জানি, কারণ এটা ফিক্স থাকে, আর এটা সিলেকশন is ineffective. Do not cause heterosis, আর chief cause of heterosis is dominant variance. Dominant variance হচ্ছে chief cause of heterosis. So আমরা মোটামুটি এখান থেকে যে ধরনের কোশ্চেন আশা করতে পারি সেটা হচ্ছে what do you mean by variation, অথবা what do you mean by variation, write shortly about the components of variation. ভেরিয়েশনের কম্পোনেন্ট নিয়ে আলোচনা করতে বললে তোমার এখানে যে জেনোটাইপিক এনভায়রনমেন্ট আর এনভায়রনমেন্টাল ইন্টারঅ্যাকশন নিয়ে আলোচনা করতে হবে। কাজে এই প্রশ্নটা হয়তো এভাবে না এসে আমি এভাবে দিতে পারি যে রাইট অ্যাবাউট দ্য কম্পোনেন্টস অফ জেনেটিক ভ্যারিয়েন্স। হ্যাঁ, জেনেটিক ভ্যারিয়েশনের কম্পোনেন্ট নিয়ে লিখতে বলতে পারি। তাহলে তোমাদের শুরু করতে হবে হচ্ছে মোটামুটি প্রথম থেকে শুরু করবা, কিছু লাইন এখানে বাদ দিতে পারো, যেমন এই যে এনভায়রনমেন্টাল ইন্টারঅ্যাকশনের এই লাইনটা তখন বাদ দিলেও চলে, বুঝছো? সো জেনেটিক কম্পোনেন্ট অফ ভ্যারিয়েশন এর ক্ষেত্রে তোমরা এই ছক দিতে পারো এখানে। তারপরে হচ্ছে এই স্লাইড অত ইম্পর্টেন্ট না। হ্যাঁ, এখান থেকে জেনেটিক হলো তিনটা কারণে হয়, অ্যাডিটিভ আর হচ্ছে নন অ্যাডিটিভ দুইটা, ডমিনেন্স আর এপিস্টেটিক, এইটুকু দিতে পারো। আবার কোশ্চেন শুধু দিতে পারি যে এপিস্টেটিক জিন অ্যাকশন কি, এটা কত ধরনের হয় ব্যাখ্যা করো। হ্যাঁ, তাহলে তোমরা এইটুক দিয়ে সাথে সাথে এই যে এখান থেকে একটু ব্রিফলি লিখতে হবে। এটা যেমন আমি ব্রিফলি লিখেছি, এই দুইটা একটু ব্রিফলি লিখে দিতে হবে, ঠিক আছে? সো মোটামুটি এইটুকুই কম্পোনেন্টস অফ ভ্যারিয়েশন। আমরা আজকে আর একটা চ্যাপ্টার একটু আলোচনা করব, ওটা রিলেটিভলি ইজিয়ার। জেনেটিক ডাইভার্সিটি নামে একটা কন্টেন্ট রয়েছে আমাদের, অথবা জেনেটিক রিসোর্সেস। হ্যাঁ, অল দ্য সেম, একই কথা। স্যার আমাদের কি ফেব্রুয়ারি থেকে সেকেন্ড সেমিস্টার শুরু হবে? হ্যাঁ, যে নোটিশ আছে সেই নোটিশ বহাল থাকলে ফেব্রুয়ারির মোটামুটি 15 তারিখ থেকে থিওরি শুরু হবে। হ্যাঁ, স্যার বিশ্ববিদ্যালয় খোলার কি চান্স আছে? বিশ্ববিদ্যালয় খুলবে যখন ওই যে শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য গুলো খুলে দিবে না, তার 15 দিন পরে খুলবে। এটা একটু ধরে রাখো এইভাবে আর কি। ধরো যে যদি 15 ফেব্রুয়ারি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে বলে, তাহলে ইউনিভার্সিটি তারও 15 দিন পরে খুলবে, কারণ ইউনিভার্সিটি তো ওই
শিক্ষা মন্ত্রণালয়ের সরাসরি অধীনস্থ না, বুঝছো? জি স্যার। এইগুলো জায়গায়ই হয়। শিক্ষা মন্ত্রণালয় একটা ডিসিশন দেওয়ার পরে ইউজিসি সেই সিদ্ধান্তটা কনভে করে আবার ইউনিভার্সিটিকে, তারপরে ইউনিভার্সিটি আবার ওটা এক্সিকিউট করতে সময় নেয়। এই জন্য আমরা ধারণা করছি যে 15 দিনের একটা গ্যাপ হবে ওখানে, বুঝছো? জি স্যার। তারপরেও দেখা যাক, বাকিটা তো আসলে আমাদের হাতে না। সো আমাদের ফার্ম এনিম্যাল জেনেটিক রিসোর্স অফ বাংলাদেশ, এটা আজকের টপিক। এটা ছোট টপিক, আমরা আশা করি 20 মিনিটে শেষ হবে। সো ফার্ম এনিম্যাল জেনেটিক রিসোর্স বলতে আসলে কি বোঝায়, তার আগে আমরা জানি শুধু জেনেটিক রিসোর্স বলতে কি বোঝায়। হ্যাঁ, জেনেটিক রিসোর্স একটা নির্দিষ্ট ইকোলজিক্যাল জোনে যে সকল জেনেটিক ম্যাটেরিয়াল থাকে, লাইক প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস, সেই সকল জেনেটিক ম্যাটেরিয়ালস কে বলা হয় ওই নির্দিষ্ট এলাকার জেনেটিক রিসোর্স। জেনেটিক রিসোর্স, যেমন গাজীপুরের উদাহরণ দিয়ে বলি, গাজীপুরে 500 প্রজাতির গাছ রয়েছে এবং 300 প্রজাতির পশু পাখি রয়েছে। হ্যাঁ, সো এই যে 500 প্রজাতির গাছ এবং 300 প্রজাতির পশু পাখি এবং এই সাথে আরো কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, এগুলো জেনেটিক ম্যাটেরিয়াল। হ্যাঁ, সো এইগুলো রয়েছে ধরো আরো 2-3 হাজার প্রজাতির। এই যে এইটার কম্বিনেশন, এগুলো হচ্ছে বলা হবে গাজীপুরের জন্য জেনেটিক রিসোর্স। হ্যাঁ, গাজীপুরের এগুলো জেনেটিক রিসোর্স। তাহলে আমরা এখান থেকে একটু এক্সটেন্ড করি। এনিমেল জেনেটিক রিসোর্স বলতে আমরা কি কি বুঝি? এনিমেল জেনেটিক রিসোর্স হচ্ছে ওই গাজীপুরের বললাম যে 300 প্রজাতির এনিমেল রয়েছে, ওই 300 প্রজাতির এনিমেল হচ্ছে গাজীপুরের এনিমেল জেনেটিক রিসোর্স। হ্যাঁ, এনিমেল জেনেটিক রিসোর্স। এখন আউট অফ দিস 300 এনিমেল জেনেটিক রিসোর্সেস, ফার্ম এনিমেল জেনেটিক রিসোর্স বলতে আমরা কি বুঝি, আর ফার্ম এনিমেল জেনেটিক রিসোর্স কোনগুলো হবে? যেসব এনিমেলকে ইকোনমিক পারপাসে ফার্মে রেয়ার করা যায়। হ্যাঁ, ফার্মে রেয়ার করা যায়, এইসব এনিমেলের কি কি প্রজাতি রয়েছে গাজীপুরে এবং কয়টা রয়েছে? ধরো যে 20 প্রজাতির এই ধরনের এনিমেল রয়েছে, হ্যাঁ, ইনক্লুডিং বার্ডস এন্ড এনিমেল। সো এই 20 প্রজাতির এনিমেল রয়েছে, এই যে 20 প্রজাতির এনিমেল গাজীপুরের জন্য, দিস আর দা ফার্ম এনিমেল জেনেটিক রিসোর্সেস অফ গাজীপুর। হ্যাঁ, ফার্ম এনিমেল জেনেটিক রিসোর্সেস অফ গাজীপুর, এটাকে সংক্ষেপে বলা হয় FANGRS। হ্যাঁ, FAN, F for farm, AN for animal, G for genetic, আর RS for resources। হ্যাঁ, সো ফার্ম এনিম্যাল জেনেটিক রিসোর্সেস অফ গাজীপুর। অথবা আমরা যদি পুরো এখন বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে যে যে প্রজাতির এনিমেল রয়েছে যাদেরকে ফার্মিং করা হয় ইকোনমিক পারপাসে, এগুলোকে বলা হয় FANGRS অফ বাংলাদেশ। সো এখানে একটু ইন্ট্রোডাক্টরি কথা লেখা আছে যে like other SAARC countries, সার্কভুক্ত অন্যান্য countries of Asia, Bangladesh is rich in farm animal genetic diversity or farm animal genetic resources. হ্যাঁ, so যেহেতু নাতিশীতোষ্ণ অঞ্চল, উষ্ণ প্রধান অঞ্চল, কাজে এখানে জেনেটিক ডাইভার্সিটিটা একটু রিচ হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সো এখানে রিচ অন্যান্য সার্কভুক্ত দেশের মতো। দ্য স্পিসিস অফ ইন্টারেস্ট আর, আমাদের দেশে যে স্পিসিস গুলো বেশি ইন্টারেস্ট নিয়ে স্টাডি করা হয় বিকজ অফ ইকোনমিক পারপাস, আর ক্যাটেল, বাফলো, গোট, শিপ, হর্স, পিগ, ডগ, র্যাবিট, চিকেন, ডাক, গিজ এন্ড পিজিয়ন। এর মধ্যে মোটামুটি পিগ, ডগ, এই দুটার ইকোনমিক পারপাসে একটু কম চিন্তা করা হয় অ্যাজ ফর দ্য রিলিজিয়াস condition or religious values, but in the surrounding countries of ours, সার্কভুক্ত অন্যান্য দেশে কিন্তু এই পিগ, ডগ এগুলো নিয়েও ভালো কনসিডারেশন করা হয়। মোস্ট অফ দ্য অ্যাফোরসেইড স্পিসিস, মানে পূর্বে উল্লেখিত স্পিসিস গুলোর যেগুলো বললাম, এগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে ইন্ডিজেনাস। ইন্ডিজেনাস মানে দেশি, indigenous type, except that only about 20% cattle and 25% chicken are exotic, cross and commercial type। হ্যাঁ, সো বেশিরভাগই কিন্তু আমরা দেখছি যে এখনো ইন্ডিজেনাস,
মাত্র 20 ভাগ হচ্ছে ক্যাটেলের মধ্যে এক্সোটিক অথবা ক্রসব্রেড, আর হচ্ছে 25 হচ্ছে চিকেনের ক্ষেত্রে। ওকে, এটা হচ্ছে বাংলাদেশের কন্ডিশন। এই 25টা এখন একটু বেশি হবে, এটা একটু আগের ডেটা 2013 এর ডেটা। সো যাই হোক, তারপর মেজরিটি অফ দা স্টকস আর ইয়েট ইন্ডিজেনাস। হ্যাঁ, সো there are some importance of indigenous stock. হ্যাঁ, indigenous স্টকের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে। কি কি আমরা যদি একটু দেখি, advantages of indigenous farm animal genetic resources. So they are considerably adaptable to harsh climate. হ্যাঁ, আমরা by this time জানি যে indigenous স্টক গুলো কিন্তু একটু রুক্ষ শুষ্ক পরিবেশেও টিকে থাকতে পারে। adaptability to poor nutrition. হ্যাঁ, একই সাথে যদি আমরা তাদেরকে খুব ভালো নিউট্রিশনও প্রোভাইড না করতে পারি, they can also thrive, তারা তারপরেও সাস্টেইন হয়। হ্যাঁ, easy or no care management system is required. Like exotic or other crossbred, we do not need to provide very sophisticated managemental operations for the indigenous stock. Indigenous stocks are easy to maintain and sometimes they do not need any managemental action. So এটা advantage, এটা যেটা কিনা exotic এ নাই। They are resistant to some local diseases and parasites. তারা কিন্তু লোকাল ডিজিজ এবং প্যারাসাইটের থেকে অনেকটাই মুক্ত, যেহেতু তারা এখানে এই পরিবেশে ইভলভ হয়েছে ফ্রম জেনারেশন টু জেনারেশন। হ্যাঁ, সেঞ্চুরিজ ধরে ইভলভ হয়ে তারা এই ধরনের জিনোটাইপ বা এই ধরনের ইমিউনিটি গ্রো করে ফেলেছে। আর সুইটেবিলিটি ফর সাবসিস্টেন্স ফার্মার্স ইকোনমি। বাংলাদেশের যে ফার্মার্স ইকোনমি রয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে সাবসিস্টেন্স, মানে হচ্ছে আন্ডারগ্রেডেড। হ্যাঁ, অথবা তার কথা বোঝা যায় না। তোমারই বোঝা যায় না নাকি বাকি সবার না সমস্যা? স্যার, বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে। ও ওরা আচ্ছা, তো নেটওয়ার্কের সমস্যা। নেটওয়ার্কের প্রবলেম হতে পারে মিজান। সো they are suitable for subsistence farmer economy. বাংলাদেশের যে ফার্মার ইকোনমিক কন্ডিশন, সেই ইকোনমিক কন্ডিশনেও they are suitable. তারা কিন্তু এখানেও কম খেয়ে কম ভালো ম্যানেজমেন্টে থেকে তারা ভালো পারফরমেন্স দিতে পারছে। সো ইন্ডিজেনাসের আমরা অ্যাডভান্টেজ সম্পর্কে জানলাম এই জন্যই যে বিকজ দিজ ইন্ডিজেনাস স্টকস আর নেটিভ টু আস। হ্যাঁ, এগুলো আমাদের কাছে নেটিভ এবং দিজ স্টক আর নট অ্যাভেলেবল। আর চিকেনের ক্ষেত্রে বলি অথবা ক্যাটেল বলি, শিপ বলি, গোট বলি। হ্যাঁ, সো এই যে ইন্ডিজেনাস স্টক গুলো আমাদের রয়েছে, এগুলো কিন্তু বাইরে অন্যান্য কোনো কান্ট্রিতে আর পাওয়া যায় না। অন্যান্য কান্ট্রিতে তাদের ইন্ডিজিনাস গুলো পাওয়া যায় যেগুলো আমাদের জন্য এক্সোটিক, বা আমাদের জন্য ওগুলো বহিরাগত। সো এই ইন্ডিজিনাস গুলো যদি আমরা সামহাউ কন্টামিনেট করে ফেলি, যেমন ক্রস ব্রিড করে, তারপরে অন্য ব্রিডের সাথে ক্রস করে, অথবা এগুলোকে কনজার্ভ না করে, তাহলে কিন্তু এগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে, এবং হারিয়ে গেলে আমরা এগুলোকে আর রিগেইন করতে পারবো না। সো এগুলো আমাদের যাতে হারিয়ে না যায়, এই জন্য আমাদের এই অ্যাডভান্টেজ গুলো জেনে তাদেরকে কনজার্ভ করতে হবে এবং কনজারভেশন প্রোগ্রাম থাকতে হবে। ওকে, সো কি সমস্যা হতে পারে ইন্ডিজেনাস হারিয়ে গেলে? ইন্ডিজেনাস হারিয়ে গেলে যে সমস্যা হতে পারে যে হচ্ছে এক্সোটিক্স আর অলওয়েজ সাসেপ্টিবল, হ্যাঁ, টু ডিজিজেস। বিভিন্ন অসুখ বিসুখের ক্ষেত্রে কিন্তু এক্সোটিক গুলো যেগুলো, এগুলো সবসময় খুব বেশি সংবেদনশীল। এখন হু নোজ যে সামনে এমন কোন ডিজিজ আসবে না যেগুলোতে এক্সোটিক বার্ড গুলো বাংলাদেশে সাস্টেন করতে পারবে না। হ্যাঁ, তো এই ধরনের কন্ডিশন। স্যার এখন তো আবার বলা হচ্ছে যে ওই যে বার্ড ফ্লু আবার ব্যাপক হারে আসছে, আর এটা তো পাওয়া যাচ্ছে। তো এই ধরনের কেস পাওয়া যাচ্ছে। তো এই যে দেখো জি যে স্যার, বার্ড ফ্লু এখন অনেক খামারেই অ্যাটাক করতেছে। আচ্ছা, সো এই যে এই ধরনের ফ্যাটাল ডিজিজ, হাইলি ফ্যাটাল ডিজিজ যখন চলে আসতেছে, তখন কিন্তু এই এক্সোটিক গুলো এবং ইন সাম কেস কিছু নেটিভ বার্ডও এফেক্টেড হয়ে যায়। সো এই যে এফেক্টেড হয়ে তাদের স্টক গুলো হারিয়ে গেলে, তখন উইথ হোয়াট পাওয়ার বাংলাদেশ উইল স্ট্যান্ড এগেইন। হ্যাঁ, বাংলাদেশ আবার কি নিয়ে আবার পুনরায় দাঁড়িয়ে উঠবে অথবা সাস্টেইন করবে, তখন নেটিভ স্টকের কোনো বিকল্প নেই। এই জন্য নেটিভ স্টকের গুরুত্ব জেনে তাদেরকে কনজার্ভ করতে হবে। এখানে কিছু বলা হয়েছে কনস্ট্রেইনটস টু সাকসেসফুল ফার্ম অ্যানিমেল জেনেটিক ডাইভার্সিটি ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্স কনজার্ভ করব অথবা ডেভেলপমেন্ট করব, এই যে
এইটাতে কি কি বাধা রয়েছে, হ্যাঁ, তো এই বাধাগুলো আমরা একটু লাস্টে আলোচনা করব। এবং তারপর রয়েছে হচ্ছে এই বাধাগুলো করার জন্য, অতিক্রম করার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, হ্যাঁ, রিকমেন্ডেশনস টু ওভারকাম দ্য কনস্ট্রেন্টস। এখানে 10টা পয়েন্ট রয়েছে, এটাও আমরা একটু পরে আলোচনা করছি। আমরা এখন একটু জেনে নেই যে হোয়াট আর দ্য FANGRs অফ বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে কি কি FANGRs রয়েছে। As you can see here, the first of all we have talked about the cattle. So cattle have different types, indigenous, exotic and crossbred। হ্যাঁ, বিভিন্ন ধরনের ক্যাটেল রয়েছে আমাদের এখানে। অ্যাভেলেবল টাইপের মধ্যে আমরা দেখো ইন্ডিজেনাস এর মধ্যে তোমাদের এই জিনিসগুলোর নাম জানতে হবে। এক নম্বরে বলা হয়েছে নন ডেসক্রিপ্ট লোকাল, which is known as দেশি। হ্যাঁ, সো তোমরা এখানে অনেক জায়গায় এখন থেকে এই টার্মটা দেখবা, নন ডেসক্রিপ্ট অর লোকাল অর দেশি বলে চালানো হয়। সো এটা আসলে কি, এটা এনিমেলটা আসলে কোনো না কোনো ব্রিডের আন্ডারে আসা উচিত, তাই না? কোনো না কোনো ব্রিডের আন্ডারে পড়া উচিত একটা এনিমেল। তাহলে এগুলো কোনো ব্রিডের আন্ডারে পড়ে না কেন? অসংজ্ঞায়িত বলা হয়, হ্যাঁ, নন ডেসক্রিপ্ট বা অসংজ্ঞায়িত কেন বলা হয়? বিকজ স্যার এটা বলার কারণ হলো আসলে এটা অনেকগুলো জাতের মিক্সারের মাধ্যমে হয়ে গেছে, মানে একটা স্পেসিফিক ভাবে এরা আসলে কোনো কিছুই না, মানে এদের আহ, প্রজন্ম থেকে প্রজন্মই আসলে এরা মানে ডিফারেন্স হয়ে গেছে। প্রজন্ম থেকে প্রজন্ম এক এক সময় এক এক ব্রিড এক এক ক্রসের সাথে হ্যাঁ এমন ভাবে জি স্যার। মেটিং করানো হয়েছে যে এদের যে আসল যে পরিচয়টা হারিয়ে গেছে। হ্যাঁ, এবং পরিচয় হারিয়ে গেছে ঠিক জি আছে, স্যার। যদি সারা বাংলাদেশের সব ক্যাটেল গুলো একই ধরনের হতো, যে সবগুলোর পরিচয় হারিয়ে গেছে কিন্তু সবগুলো একই ধরনের ক্যারেক্টার শো করে, তারপরেও আমরা এটার একটা নাম দিতে পারতাম। নাম দিতে পারতাম। তাও এখন করে হয়ে না। গেছে যে সারা বাংলাদেশে এই যে নন ডেসক্রিপ্ট যেগুলো বলি অসংজ্ঞায়িত, এগুলো আবার বিভিন্ন ধরনের হয়। কোনোটা দেখবা বেশ বড় ফ্রেম সাইজ, কোনোটা একেবারে ছোট জীর্ণ শীর্ণ। হ্যাঁ, কোনোটা স্যার 2 লিটার দুধ দেয়, কোনোটা 1 লিটার দুধ দেয়, আবার কোনোটা দুধ 500 গ্রাম দেয় এমন। হ্যাঁ, এই যে এত ভ্যারিয়েশন চলে আসছে এবং এগুলোকে কোনো ক্যারেক্টারিস্টিক দ্বারা আমরা একটা ব্রিডের অন্তর্গত করতে পারছি না, এই জন্য এগুলোকে নন ডেসক্রিপ্ট বলে আমরা সংজ্ঞায়িত করছি বা অসংজ্ঞায়িত বলছি। সো এটা একটা রয়েছে। তারপরে প্রমিজিং একটা ক্যাটেল ব্রিড হ্যাঁ বাংলাদেশে, রেড চিটাগাং। রেড চিটাগং ক্যাটেল বা সংক্ষেপে বলা হয় RCC। হ্যাঁ, রেড চিটাগং ক্যাটেল RCC। পাবনা রয়েছে, নর্থ বেঙ্গল নর্থ ব্রিড বেঙ্গল। রয়েছে, মাদারীপুর ব্রিড এন্ড মুন্সিগঞ্জ ব্রিড। হ্যাঁ, সো এই ব্রিড গুলো আমাদের নাম জানতে হবে। এবং আউট অফ অল দিস ফরিদপুরেরও একটা গরু আছে, ফরিদপুর ক্যাটেল। রয়েছে। সো এইগুলো আমাদের নাম জানতে হবে। এগুলো হচ্ছে আমাদের ইন্ডিজেনাস স্টক। এছাড়া এক্সোটিক আমরা জানি যে সিন্ধি শাহিওয়াল, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, আয়ারশায়ার এগুলো রয়েছে। আর ক্রসব্রিড হচ্ছে এগুলোর মধ্যে, ক্রসের মধ্যে করে কিছু কিছু জিনিস রাখা হয়েছে। হ্যাঁ, তো তোমরা যেটা করবা ইন্ডিজেনাস এক্সোটিক এগুলো তো অবশ্যই মুখস্থ করতে হবে, ক্রসব্রিড 2-3টা উদাহরণ দিলে হবে। হ্যাঁ, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার আমি বলছি, আমি স্যার জার্সি গরু একবারে মানে চেনার উপায় কি হবে স্যার? আপনি যদি একটু ভালো করে বুঝাই বলতেন। আচ্ছা, বুঝেছি। হ্যাঁ আসলে বডি অ্যাপিয়ারেন্স দেখেই তো বুঝতে হয়। জার্সি গরুটা হ্যাঁ মূলত স্কিন কালার দেখে অনেকটা বোঝা যায়। এটা হ্যাঁ স্কিন কালার দেখবা যে লালচে হ্যাঁ টাইপের হয়, তাই না? জি লাল স্যার। না কিন্তু হালকা লালচে টাইপের হয়। আর আসলে স্কিন কালার দেখে তো অত অ্যাকুরেট হবে না। জার্সির বডি অ্যাপিয়ারেন্সটাই অন্যরকম। আমরা যদি একটু জার্সি ছবি দেখি তাহলে এটা আরো সহজ হবে। জার্সি ক্রসটাও সহজে আইডেন্টিফাই করা যায়। আমি একটু ছবি দেখলে হয়তো আমার এক্সাক্ট মনে পড়বে। জি স্যার মানে আমাদের তো, আমার যতদূর মনে পড়ে ফার্স্ট সেমিস্টারে। মানে স্যার মানে ওই ফার্স্ট সেমিস্টারে আমরা অতটা মানে আমি আর কি গভীর ভাবে আর কি ওইভাবে দেখা হয়নি। আচ্ছা, মানে এখন যতটা এই যে মানে ফার্মে অনেক সময় যে মানে জার্সির সাথে ফ্রিজ ওই যে শাহিওয়ালের প্যাঁচ লেগে যায়, এগুলো একটা আচ্ছা। সমস্যা হয়ে যায়। এই যে জার্সি এখন আমরা আমি তো বাংলাদেশে মানে যেসব গরু দেখি মনে হয় যে কোনোটার সাথে পরার সাথে মিলে না সেরকম। না, জার্সিটা চেনা যায়। এক নাম্বার হচ্ছে তুমি তো জানো যে হাম থাকবে না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হাম থাকবে না এক নাম্বার। দ্বিতীয়ত আডার বড় হবে কি হবে না এটা আসলে বলা যায় না, কেননা জি স্যার। এনভায়রনমেন্টাল ইফেক্ট থাকতে পারে। হাম থাকবে না, হর্ন থাকবে না, ঠিক আছে? হ্যাঁ হর্ন থাকবে না। এবং এই যে মুখটা যেটা হয়, মুখটা কম্পারেটিভলি বডি থেকে বেশ ছোট হয় এবং ত্রিকোণাকার হয়। হ্যাঁ, ত্রিকোণাকার স্যার। হয়। আমার
হ্যাঁ, আর গায়ের স্যার কালার কি দেখে মানে এটা 100% কি সবই এমনই হয়? আমি গায়ের তো কালার যেটা হলো এখানে আছে, যেটা জার্সি মোর দেন 87% চলে আসছে, হ্যাঁ, হ্যাঁ সেটা কিন্তু গায়ের কালার এটাই আসবে। কিন্তু জার্সি ধরো যে স্যার 50% আর 50% হলস ট্রেনের ক্রস, সেখানে আমরা আসলে ওটা বোঝা মুশকিল, বোঝা যায় না অ্যাকচুয়ালি, বুঝছো, দেখে বোঝা যায় না। জি ওখানে স্যার কালার মূলত দেখা যায় যে ইয়েরটাই আসছে, হলস ট্রেনেরটা আসছে। সো এই যে এই দিস ইজ আইডেন্টিক্যাল পিকচার অফ জার্সি, দেখতে পাচ্ছ কি তোমরা? স্যার এটা স্যার দেখছি। হ্যাঁ আচ্ছা, বুঝছি। এখন আসলে বডি ক্যারেক্টারিস্টিক দিয়ে এভাবেই ডিফাইন করা হয় যে চোখের অবস্থান, তারপরে হচ্ছে কানের ধরন, কান এই যে দেখো একেবারে এরকম খাড়া খাড়া থাকে, বুঝছো, কানের ধরন হাম হ্যাঁ থাকে না, তারপর মাথার উপরে এই যে দুই পোল রিজনের মাঝখানের অংশটা বেশ উঁচু থাকে, যেটা অন্যান্য ব্রিডে এতটা উঁচু থাকে না। এই ধরনের ক্যারেক্টারিস্টিক দিয়ে আসলে আইডেন্টিফাই করা যায়, এছাড়া ফেনোটাইপিক আর তেমন কিছু নাই। স্যার আমি স্যার ফিল্ডে একটা খুবই একটা মজার ঘটনা পাই স্যার। মানে ওনারা হলস্টিন ফ্রিজিয়ানকে আমাদের এলাকায় সবাই বলে কি যে এ জার্সি গরু। আচ্ছা আচ্ছা, বুঝেছি। হ্যাঁ, হতে পারে এলাকায় হয়তো ও নামে পরিচিত হয়ে গেছে। তো মূলত মানে হ্যাঁ এই ধরনের একটা থাকে। আমি আর কি, আমার কাছে আবার এটা সহজ মনে হয়, আমি দেখলে মনে হয় যে এটা জার্সি, বুঝতে পারি। যাই হোক, জি স্যার হয়তো সময়ের সাথে তোমারও একটা চলে আসবে। জি স্যার তো আমরা ক্যাটেল নিয়ে আলোচনা করলাম। আমরা পরেরটাতে বাফেলো। বাফেলো আমরা জানি যে বিভিন্ন ধরনের হয়, ইন্ডিজেনাস আছে, রিভার, সন টাইপ আর ক্রসব্রেড, এগুলোর নাম জেনে নিব। একই সাথে গোটের মধ্যে ব্ল্যাক বেঙ্গল, যমুনাপাড়ি। ব্ল্যাক বেঙ্গলটা খুবই প্রমিজিং, হ্যাঁ। হ্যাঁ সো এটা নিয়ে কাজ চলে, অনেক এক্সপেরিমেন্ট চলে। এক্সোটিকের মধ্যে বিটল রয়েছে, ক্রসব্রেড হচ্ছে স্যার এইখানে স্যার মানে যমুনা পাড়ি এটারও একটা চেনার উপায় কি? যমুনাপাড়ি চেনার উপায়টা একটু সহজ, সেটা হচ্ছে আহ স্যার আসলে মানে আমার এখন প্রশ্নটা করা ঠিক হচ্ছে না, কিন্তু তারপরেও স্যার আমি কিছু কনফিউজ হয়ে যাই, সেজন্য আর কি স্যার। আচ্ছা আচ্ছা, বুঝেছি। মানে হ্যাঁ যমুনাপাড়ি চেনার সবচাইতে সহজ উপায় হচ্ছে এটার ইয়ার সাইজ, কানের ইয়া আকারটা, কানের স্যার আকারটা। একটা ছবির মাধ্যমে দেখালে আরো খুবই ভালো হতো। আচ্ছা, কানের যেমন আকারটা আপনি এই হবে, তো ধরো। যেটারে আমরা রাম ছাগল বলি সেটা যমুনা পারি না স্যার? না, রাম ছাগল সবসময় যমুনাপাড়ি হবে না তো। রাম ছাগল হচ্ছে আমরা ওই যে মেলটাকে বলি আর কি, বুঝছো। এখন তোমরা কোনটাকে রাম ছাগল বলো আমি জানি না, দাঁড়াও আমি দেখাচ্ছি। তো যেমন যেটা কান অনেক লম্বা এবং ঝুলে দেওয়া। হ্যাঁ, কান যমুনা লম্বা ঝুলে পাড়িরও দেওয়া। এরকম। এই যে স্যার একটা মানে খামারের কাছে যদি এক্স্যাক্টলি তার এই যে ছাগলের জাতটা বলতে না পারলে নিজেরই কেমন যেন না, তা তো লজ্জা লাগে। অবশ্যই। এটাও একটা যমুনাপাড়ির হ্যাঁ বৈশিষ্ট্যটা হয় কেননা এরকম, কান হচ্ছে কখনোই খাড়া থাকবে না, কান সবসময় নিচের দিকে পড়ে থাকবে, যেমন লম্বা হয়, হ্যাঁ, এবং নরম হ্যাঁ হওয়ার কারণে এটা সবসময় নিচে পড়ে থাকে। এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট ক্যারেক্টারিস্টিক্স অফ যমুনাপাড়ি, হ্যাঁ? জি স্যার। এটাই। আর বডি কালার দিয়ে স্যার আর একটু, বডি কালার মনে হয় এটা মানে হ্যাঁ, ভ্যারি বডি করে কালার নাকি? ভেরিয়েশন আছে, ভেরি করে, তবে মোস্ট অফ দ্য কেস বডি কালার এখানে বডি আসলে কালার তো দেখতেছি বিভিন্ন রকম। বিভিন্ন রকম বডি কালার মোস্ট অফ দ্য কেস ব্রাউনিশ হয় আমার যত উদাহরণ আছে। আর হচ্ছে আহ, এটারও ওই যেটা মুখ থাকে, মুখের যে নেজাল ইটা বলে যে হ্যাঁ নেজাল লেনটা, নাকি? নাক থেকে, সরি, কপাল থেকে যে নাকের যে অংশটা, বুঝছো, কপাল হ্যাঁ থেকে নাক পর্যন্ত যে অংশটা, এটা বেশ উঁচু থাকে, যেটা অন্যান্য ছাগলে কম থাকে। আমরা থাকে যদি, না, কম হ্যাঁ, থাকে। আমরা যদি দেখি, দেখো এই যে এখানে এই ছবিতে বোঝা যাচ্ছে নাকের অংশটা অনেক উঁচু থাকে। তো মোটামুটি হ্যাঁ হ্যাঁ এই যে কান দেখছো কত বড়। জি স্যার। স্যার আর রাম ছাগল কি, ওটা তো রাম ছাগল বলে তো কোনো জাত তো মানে আমরা না, রাম পড়িনি, ছাগল, ওইটাকে কি ছাগল বলে? রাম ছাগল বলতে তোমরা মেল গোটটাকে বোঝাচ্ছ? না স্যার, ওই যে মানে মিজান যে বললো আমাদের এদিকেও রাম ছাগল বলে, তো আমি তো রাম ওই ছাগলকে আকার যমুনাপাড়ি ছাগলই আকৃতিতে মনে যেটা হয়। বড় একটু ওইটারই রাম শোনো, ছাগল বলে। রাম ছাগল কোনটাকে বলে আমি জানি। রাম ছাগল হচ্ছে কোনটা? মেল হবে, এক নাম্বার কন্ডিশন মেল হবে, হ্যাঁ। মেল হবে, হ্যাঁ। দ্বিতীয়ত হচ্ছে মুখে বিয়ার্ড থাকে, দাড়ি থাকে, তাই তো? না স্যার, হ্যাঁ আমাদের এলাকায় যমুনা পাড়ি ছাগলটারে রাম ছাগল বলে।
ও আচ্ছা, জি বুঝেছি। স্যার, এটা আমিও তো এটাই জানি আর কি। আচ্ছা, ওখানে বলতে পারে, আমার তাহলে ওই সরাসরি ওটা জানা নেই আসলে যে ওই যে রামছাগল বলতে, তবে ওই বিয়ার যুক্ত এনিমেলকে রামছাগল বলে, এটা আমার ধারণা, এই জন্য এটা মেল হয়। স্যার আর এই যে এই বেতাল বেতাল ছাগল, বিটাল। হ্যাঁ নাজমুল, আর শুনিস না, আমাদের ভোট দিতে যাইতে হবে আজকে, ভোট পরে শুনিস মামা। কিসের ভোট দিতে পারবি না তো তুই? তো ভোট হয়ে গেছে। তা যাই, চেষ্টা করে আসি। আর এখন প্রশ্ন করিস না তুই। এমনি 1.5 ঘন্টা হয়ে গেছে প্রায়। কালকে ভোট দিও। ঠিক আছে। তো বিটাল কোটের স্যার যেটা কথা বললাম, বিটাল কোটটা এই রিজেম্বলস লাইক আসলে যমুনা পাড়ি, বুঝছো? অনেকটা যমুনা জি পাড়ির স্যার, মতো দেখা যায়, তবে বডি কালারটা মূলত দেখা যায় যে ব্ল্যাক হয়, কালো হয়। মানে যেটা ব্ল্যাক বেঙ্গল গোটের বডি কালার কালো হয়, এবং এটার আহ ইয়ার ওই লম্বা হয়, তারপর মাথার উপরে এটারও নেজাল লেনটা উঁচু থাকে। হ্যাঁ, জি স্যার। রিজেম্বলস লাইক যমুনা পাড়ি, বাট যমুনা পাড়ি যেহেতু কালারটা কালো হয় না, আর এটার কালারটা কালো হয়, এই দুইটা দিয়ে আমরা এটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারি। শিপের ক্ষেত্রে ইন্ডিজেনাসে বলছে যে গারল রয়েছে আর দেশি রয়েছে, পিগে সবই নন ডেসক্রিপটিভ। স্যার স্যার এখানে এই যে শিপ কি গাড়ল কেউ একটা ভেড়া? আমি তো স্যার গাড়লে তো শুধুমাত্র আইডেন্টিফাই করা যায় ওদের যে লেজ লম্বা, হ্যাঁ, এটা দিয়েই আইডেন্টিফাই করা যায় না স্যার? গারলের আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স আমি অত এক্স্যাক্টলি জানি না, দাঁড়াও একটু স্টাডি করে দিই। স্যার গাড়ল তো ওই যে লেজ লম্বা থেকে আমি দেখছি, এটা দিয়েই তো বোঝা যায় যে ওটা গাড়ল নাকি ভেড়া। আর গাড়লটা অনেক বড় হয়, না, 30 কেজি 40 কেজি 50 কেজি হ্যাঁ, এমন হয়। বুঝেছি। গারলটার একটা বাংলা নাম বলো তো, বাংলাদেশে যে নামে ডাকে। স্যার এটা গাড়লই, গাড়লকে গাড়ল নামে ডাকে। হ্যাঁ, বুঝেছি। আহ হ্যাঁ, এটার বডি ওয়েট হয় হচ্ছে মিনিমাম 25+। হ্যাঁ, জি মানে স্যার, অনেক বড় ম্যাচুর হয়। বডি ওয়েট 25+ হয়। সো এইটা অ্যাকচুয়ালি ভেড়া। হ্যাঁ, এটা মানে হ্যাঁ, গারল অন্য কোনো স্পিসিস না, এটা ভেড়া। এটা আর ওদের লেজটা কিছুটা অনেক বড় হয়, লম্বা হয় আর কি। লেজ লম্বা হয় এমন তো আমার নাই, ধারণা নাই। লেজ জি তো স্যার, আমার আপনি দেখেন, এটা লেজ লম্বা হয় অনেক। ওকে, ঠিক আছে। তোমরা একটু দেখো যদি মনে করো যে দেখার প্রয়োজন। হ্যাঁ, জি স্যার। পিগের কথা তো বললাম যে ইয়া, আর চিকেন ডাক এটা আমরা মোটামুটি জানি যে চিকেনের কি ইন্ডিজিনাস রয়েছে। নেক্সট রেক রয়েছে, মানে গলা ছিলা মুরগি যেটা, ওকে বলা হয় আসি, হ্যাঁ হ্যাঁ, হিলি। এই তিনটা আমাদের নেটিভ, এর মধ্যে হিলিটা মোটামুটি এক্সটিংক্ট, এটা কমই দেখা যায়। আসিল আর নেকনেক কিছু পরিমাণে আছে। এক্সোটিক অনেকগুলো আছে, তার মধ্যে কিছু এখানে নাম মেনশন করা রয়েছে, ক্রসব্রেড বলেছি এখানে। একইভাবে ডাকের মধ্যে আমাদের সিলেট মিটি, নাগেশ্বরী, মাস্কুভি, হ্যাঁ, এগুলো আমাদের মাস্কোভে। দেশি। মাস্কুভি হ্যাঁ, যদিও এটা আলাদা কনসিডার করা হয় ডাকের মধ্যে, যে এটা আমাদের এখানে রয়েছে। এক্সোটিকের মধ্যে রয়েছে ইন্ডিয়ান রানার, খাকি ক্যাম্বেল, জেন্ডিং, চেরি ভ্যালি, এগুলো। আর ক্রসব্রেড হচ্ছে এই দুটোর কম্বিনেশন রয়েছে। লাস্টলি র্যাবিট, র্যাবিট। ডগ, হর্স, এগুলোর কিছু ভ্যারাইটি রয়েছে। ডগের ক্ষেত্রে সরাইল যে স্যার ব্রিডটা, সরাই, হ্যাঁ, এটা ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়া, হ্যাঁ, এটা খুবই হ্যাঁ একটা হাই দেখছি। কোয়ালিটি সম্পন্ন ডগ, যারা কিনা ওই তোমার স্যার দৌড়ের ক্ষেত্রে এটা, রানের ক্ষেত্রে খুবই ভালো। রানের ক্ষেত্রে তার চাইতে এটা আরো বেশি ইউজ হয় হচ্ছে ইয়া হিসাবে, তোমার ক্রিমিনাল শনাক্তকরণে, অথবা কোনো হ্যাঁ, এই শনাক্তকরণে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, এগুলোর সাথে সরাইল ডগটা ট্রেনিং এর মাধ্যমে আপগ্রেডেশন করা যায়। হ্যাঁ, জি করে স্যার। এটা ভালো একটা রেজাল্ট দেয়। র্যাবিট রয়েছে, হর্স রয়েছে। হর্সের মধ্যে রাজশাহী পনি নামে একটা হর্স রয়েছে বাংলাদেশে, এটা রাজশাহী অঞ্চলে পাওয়া যায়। এছাড়াও আমরা গয়ালের নাম জানি। তাহলে গয়ালটা কি? গয়ালটা হচ্ছে ওই রিজেম্বলস লাইক ক্যাটেল। হ্যাঁ, ক্যাটেলের মতো দেখতে, চিটাগং হিলি রিজিয়নে পাওয়া যায়, যেটা একটু ল্যাথার্জিক ইন নেচার, আর হচ্ছে বডি সাইজটা বড়। দেখো তোমরা, ও আচ্ছা। বুঝবে এটা বাংলাদেশে আছে। হ্যাঁ, এটা এই ঢাকা চিড়িয়াখানায় গেলেও গয়ালের পাওয়া যায়। স্যার এগুলো ডোমেস্টিকেটেড? গয়াল এখন ওই ফার্মিং করা হচ্ছে ও এই আচ্ছা। ওই হিলি রিজিয়নে। বন্য মহিষের মতো এইগুলা নাকি? হ্যাঁ, অনেকটা মহিষের মতো, হেভি ওয়েট এবং খুব শক্তিশালী।
বুঝছো? কিন্তু লেথার্জিক ইন নেচার, একটু ধীরে ধীরে হাঁটে। জি স্যার। সো গয়াল রয়েছে, গয়াল নিয়ে কাজ করার সুযোগ রয়েছে। একটা শাইখ সিরাজ মনে হয় গয়াল নিয়ে একটা করেছে, তোমার প্রতিবেদন করেছে। হ্যাঁ, তোমরা ওটা দেখতে পারো যে গয়াল ফার্মিং হচ্ছে এখন বাংলাদেশে। কোয়েল, টার্কি, পিজন, গিনি ফাউল, গিজ, পি পি ফাউল এক্সেট্রা। তো এগুলো হচ্ছে আমাদের জেনেটিক রিসোর্সেস। তো এইখান থেকে মোটামুটি একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট আর দ্য অ্যাভেলেবল ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস অফ বাংলাদেশ। স্যার তাহলে তো বাংলাদেশ বললে শুধুমাত্র ইন্ডিজেনাস হবে নাকি এক্সোটিকও আসবে? এক্সোটিক গুলো বাংলাদেশে যেগুলো আছে সেগুলি হচ্ছে বাংলাদেশের ও রিসোর্স। তার মধ্যে আচ্ছা ইন্ডিজিনাস স্যার। গুলোকে আমরা ইম্পর্টেন্স দেই হলো যাতে আমাদের এগুলো হারিয়ে না যায় এই জন্য। সো আমরা এই যে জি বললাম স্যার। যে কিছু অসুবিধা রয়েছে, আমরা ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্স ধরে রাখতে পারি না বা হারিয়ে যায়। হ্যাঁ, কি কি কারণে এই প্রবলেম গুলো হয় এগুলোর যেগুলো বলা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস এমং পলিসি মেকারস, ফার্মার্স এন্ড প্রাইভেট এন্টারপ্রেনিউয়ার্স। আমাদের অ্যাওয়ারনেস এর অভাব রয়েছে, আমরা সতর্ক না। কি বিষয়ে সতর্ক না? অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফার্ম অ্যানিমেল জেনেটিক ডাইভার্সিটি অথবা ইন্ডিজেনাস ফার্ম অ্যানিমেল জেনেটিক রিসোর্সের যে ইম্পর্টেন্স, এটা নিয়ে আমরা খুব বেশি সতর্ক না। বুঝছো? সো এটা একটা রিজন। সেকেন্ডলি, ইনএডুকেট প্রিভেন্টিভ মেডিকেয়ার ফ্যাসিলিটিস। হ্যাঁ, আমাদের এখানে মেডিকেয়ার ফ্যাসিলিটি যেটা গ্রো করেছে খুব বেশি সেটা হচ্ছে ট্রিটমেন্ট পারপাস, তাই না? অসুখ হলে তারপরে যে তা মেডিকেয়ার। কিন্তু ম্যানেজমেন্ট নেই এখানে, আগের পূর্ববর্তী ম্যানেজমেন্টে খুবই ঘাটতি। আগের পূর্ববর্তী ম্যানেজমেন্টের ঘাটতি, এবং এটা বেশি ইম্পর্টেন্ট কেননা অসুখ হয়ে গেলে জি স্যার। স্টক মারা যাবে অথবা আগের পারফরমেন্সে ফিরে আসতে অনেক সময় নেয়, অনেক সময় আগের পারফরমেন্সে ফিরে আসেই না। কাজেই অসুখটাকে জি প্রিভেন্ট স্যার। করতে হবে, এই প্রিভেনশনটার অভাব রয়েছে। কাজেই এটা একটা পয়েন্ট। lack of sustainable breed development policy and supporting long term programs. We don't have sustainable breed development policy. আমাদের ব্রিড ডেভেলপমেন্ট পলিসি রয়েছে যেটা 2007-এ তৈরি করা ফ্রম দ্য মিনিস্ট্রি অফ লাইভস্টক, ফিশারিজ এন্ড লাইভস্টক। সো ওই ব্রিড ডেভেলপমেন্ট পলিসি ইমপ্লিমেন্টেশন হচ্ছে না বাংলাদেশে। হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, এটা একটা বিষয়। আর হচ্ছে আমাদের সাস্টেনেবল ব্রিড ডেভেলপমেন্ট পলিসি যেটা আছে সেটা ল্যাক রয়েছে, মানে ইমপ্লিমেন্টেশন হচ্ছে না বলছি। আর একটা হচ্ছে সাপোর্টিং লং টার্ম প্রোগ্রামস নেই। হ্যাঁ, আমরা জানি যে একটা ব্রিড ডেভেলপমেন্ট করতে গেলে অথবা কনজার্ভ করতে গেলে লং টার্ম একটা সময় লাগে। তো এই সময়টার জন্য কিন্তু ফান্ডিং এর প্রয়োজন হয়। যেমন একটা ক্যাটেল ব্রিড যদি আমরা তৈরি করতে যাই নতুন, অ্যাটলিস্ট 7টা জেনারেশন আমাদের ব্রিডিং করতে হয়। এখন এই 7 জেনারেশন ব্রিডিং এর জন্য কিন্তু 3-7 21 বছর সময় দরকার। হ্যাঁ, ক্যাটেলের স্যার ক্ষেত্রে। কিন্তু এই লং টার্ম সাপোর্টটা আমাদের থাকে না বা লং টার্ম প্রোগ্রামটা থাকে না। দেখা যায় যে কোনো একটা প্রজেক্ট 2-3 বছরের জন্য ফান্ডিং পায়, তারপরে ওই প্রোগ্রামটা শেষ হয়ে যায়। কাজে 2-3 বছর পরে কিন্তু প্রোগ্রামটার আর কোনো আলোর মুখ দেখতে পায় না, ওখানেই শেষ হয়ে গেল। কিন্তু যদি সাপোর্টটা লং টার্ম জন্য হতো তাহলে অনেক সায়েন্টিস্ট আছে যারা এই বিষয়ে আগ্রহী। তো এইদিকে গভর্নমেন্টের চিন্তা করতে হবে। অ্যাবসেন্স অফ এনশিওর্ড মার্কেট। হ্যাঁ, আমাদের এনশিওর্ড মার্কেট নাই। কেমন এনশিওর্ড মার্কেট নাই? যেমন আমরা যে ধরো যে ফার্মিং এ যাব, হ্যাঁ, ফার্মিং এ যাব, ধরো যে এক্সোটিক ফার্মিং করছি, ব্রয়লার নিয়ে ফার্মিং করছি। এই ব্রয়লার যে ফার্মিং এ যাব অথবা গয়ালের উদাহরণ দিতে পারো, গয়াল যে ফার্মিং এ যাবে অথবা টার্কি নিয়ে যে ফার্মিং করবা, এটার কোনো এনশিওর্ড মার্কেট আছে বাংলাদেশে যে তুমি এই না স্যার, না। যেমন স্যার বর্তমানে একটা জিনিস মানে লক্ষ্য করা যায় যে ব্রয়লারের মুরগির দাম মানে 1 সপ্তাহ আগেও ছিল আপনার 115 টাকা করে পাইকারি মার্কেটে, কিন্তু আবার এই যে 7 দিনের ব্যবধানে এখন হয়ে গেছে 105 টাকা। মানে অনেক ব্রয়লার খামারের এভাবে মানে ধ্বংস হয়ে যাচ্ছে। মানে মার্কেটের দামটা আর কি স্থিতিশীল না, কখনো হঠাৎ করে 20 টাকা বেড়ে যাচ্ছে, কখনো আবার 25 টাকা কমে যাচ্ছে। স্যার এটাই কি বোঝাচ্ছে স্যার? হ্যাঁ, এটাও বোঝাচ্ছে যে মার্কেটের উপর গভর্নমেন্টের কন্ট্রোল নাই, এটা তো গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করবে। কেননা গভর্নমেন্টের এটাও বুঝতে হবে যে বাংলাদেশে প্রান্তিক খামারির সংখ্যা বেশি। হ্যাঁ, 500 হ্যাঁ 1000 ব্রয়লার নিয়ে যারা খামার করে তাদের হ্যাঁ সংখ্যা হ্যাঁ, অনেক বেশি। এটা তাদের অনেক এটা। প্রোডাকশন কস্ট যেখানে দেখা যায় যে প্রতি কেজিতে 100 থেকে 105 টাকা পড়ে যায়। হ্যাঁ, সেখানে কিভাবে 90-95 টাকা কেজি ব্রয়লার বিক্রি করতে তারা বাধ্য হচ্ছে? তো এটা তো স্যার একটা। ইনাদের সব মিলিয়ে ইনারা তো সেইভাবে মানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে। ইনাদের আমি দেখছি যে একটা 1 কেজি ওজন বানাতে ইনাদেরকে প্রায় 87, 85 থেকে 90 টাকা এমন খরচ হয়ে যায়। আচ্ছা, বুঝেছি। মানে যেটা হলে তো কিছু লাভ করা সম্ভব, কিন্তু ফার্ম গুলো
বন্ধ হয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে অনেক খামারেরই প্রোডাকশন কস্ট 100 টাকা বা তার বেশি পড়ে। যারা কোনো ট্রিটমেন্টের জন্য ওষুধ ব্যবহার করে তাদের প্রোডাকশন কস্ট বিশেষ করে বেড়ে যায়। হ্যাঁ, পার হ্যাঁ ধরো যে 4 টাকা 5 টাকা করে পড়ে যায়। সো এই যে জি স্যার। একটা বড় ক্ষতি হয় প্রতিবার ইয়াতে, সো এইটারও কন্ট্রোল করা দরকার। এটাই বলা হচ্ছে যে এনশিওরড মার্কেট আমাদের নাই। আবার অনেক তারপরে খাবারের দামটাও হঠাৎ করে মানে প্রতি মানে মাসে কিছুটা বৃদ্ধি পায়। হুম, সেটাও একটা কারণ হতে পারে। তারপরে আমরা নেক্সট পয়েন্টে যাই, ল্যাক অফ হাই ইল্ডিং এন্ড কোয়ালিটি ব্রিডিং ম্যাটেরিয়াল। হ্যাঁ, আমাদের হাই ইল্ডিং ম্যাটেরিয়াল নেই। যেমন দেশি বলতে আমরা যে স্টককে বুঝাই সেটা সবসময় দেখা যাচ্ছে লো ইল্ডিং। হ্যাঁ, তারপরে কোয়ালিটি ব্রিডিং ম্যাটেরিয়ালও আমাদের নাই, বা যে ইন্ডিজেনাস বা এক্সোটিকের যে কোয়ালিটি ব্রিডিং ম্যাটেরিয়াল এটা মেনটেন করা হচ্ছে না ঠিক মতো। নেক্সট ইজ অ্যাকুইট শর্টেজ অফ ট্রেন্ড হিউম্যান ক্যাপাসিটি ইন দিস ফিল্ড। হ্যাঁ, যেমন সায়েন্টিস্ট, একাডেমিশিয়ান, প্রফেশনাল, টেকনিশিয়ানস, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের যে আমাদের ট্রেইনড হিউম্যান ক্যাপাসিটি থাকবে এটা নেই। যেমন কিছুদিন আগে ধরো যে এলডিডিপি নামে একটা প্রজেক্ট আসলো জি স্যার। বাংলাদেশে। সেই প্রজেক্টে এই এটা কি বলে স্যার লাইভ স্টক এক্সটেনশন অফিসার নিয়োগ হয়েছিল আর এলএসপি হ্যাঁ নাকি? হ্যাঁ এলএসপি, এলিও, হ্যাঁ এলিও নিয়োগ হয়েছে, লাইভ স্টক এক্সটেনশন হ্যাঁ লিয়ালিও। এলিও নিয়োগ হ্যাঁ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে অনেক প্রতি উপজেলায় 40 30 40 জন করে এলিও নিয়োগ হয়েছে। না সরি, প্রতি জেলায়। স্যার হ্যাঁ, একটা উপজেলাতে তো একজন করে না প্রতি এলিও। জেলায়, জেলায় বলছি। তাহলে জেলায় যদি আপনার 20টা উপজেলা থাকে তাহলে তো 20 জন। আর আমাদের যেমন সাতক্ষীরা জেলাতে 7 8টা উপজেলা 8 জন এলিও আচ্ছা এমন। বুঝছি। কিন্তু আমি কিছুদিন আগে বরিশালের ইয়া করলাম, বরিশাল ডিস্ট্রিক্টের এলিওদের একটা ট্রেনিং ছিল, ওখানে আমি ট্রেনিং এ ক্লাস নিলাম। সেখান জি দেখি যে স্যার। ওনারা 2 ক্লাসে 40 40 80 জন এসেছে। হ্যাঁ, ও আচ্ছা। তো ওখানে ওই বরিশাল এবং ভোলা ছিল। তো আমি চিন্তা করলাম যে এই যে এতগুলো এলো করা হয়েছে, এবং তাদের আমি ব্যাকগ্রাউন্ড জানতে চাইলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড জানতে চাইলাম, কেউ হলো এইচএসসি পাস করেছে, কেউ ওই যে অনার্স পাস স্যার করেছে। তাহলে ওনারা এলএসপি স্যার, ওনারা এলিও না, আচ্ছা ঠিক আছে। লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার, ওনারা ডিবিএম বিএসসি ব্যাট সায়েন্স না। তো এই যে এই বিষয়গুলো হয়েছে, আমি কিন্তু জানতে চাইলাম যে আপনাদের কি কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। হচ্ছে যে না, এক্সপিরিয়েন্স নেই, আমরা এভাবে অন্য মাধ্যমে, বুঝছো। স্যার এইসব প্রজেক্ট গুলোই আসলে আমাদের এই ভেটেরিনারি সেক্টরটাকে ধ্বংসের কারণ। কেননা এই যে এলএসপিরা ইনারা স্থানীয় হয়ে থাকে, স্থানীয় হওয়ার পরে তারপরে ওনারা এলএসপি এই যে একটা প্রজেক্টে 5 বছর চাকরি করার পরে ওনারা ওই উপজেলাতে একটা পরিচিতি হয়ে যায়, পরবর্তীতে উনি সরকারি ডাক্তার নাম করে এভাবে চিকিৎসা শুরু করে দেয়। তার এক্স্যাক্টলি মানে এটাই হয়। হ্যাঁ এলএসপিরা যে লাইভ স্টক সার্ভিস প্রোভাইডার এই ইনারা আমার উপজেলাতে আমি দেখছি এভাবে অনেকেই করতেছে আর কি। তো এটা একটা আমাদের প্রবলেম যে এই ধরনের একটা সমস্যা ঢুকে গেছে সিস্টেমের মধ্যে। এখানে ট্রেইন হিউম্যান ক্যাপাসিটি নেই, বরঞ্চ হিউম্যান ক্যাপাসিটি যেগুলো আছে সেগুলো একেবারেই যথাযথ ব্যবহার করা হচ্ছে না স্যার। টোটাল। তারপরে একটা উপজেলাতে ভেটেরিনারি সার্জন, তারপর এলিও, ইনাদেরকে ব্যাপক চাপে রাখা হয়, মানে অফিসিয়াল কাজ কাম বিভিন্ন ভাবে রাখা হয়। ওনারা প্র্যাকটিস করতে পারে না, প্র্যাকটিস করে এই যে উপজেলার যে ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এলএসপি, ইনারাই। এটা আসলে আমি একটা খুবই অসুবিধা। বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেম দেখেছি। যেমন গোপালগঞ্জে দেখছি যে গোপালগঞ্জে তোমার ওই যে না, গোপালগঞ্জের এক্সাম্পল দাও ঠিক হবে না, তোমরা সবাই চেনো গোপালগঞ্জ। তো উইক কোঅর্ডিনেশন অ্যামং স্টেক হোল্ডার অ্যান্ড অর্গানাইজেশনস। হ্যাঁ, যে কোনো একটা ব্রিডিং প্রোগ্রামে অথবা কনজারভেশন প্রোগ্রামে স্টেক হোল্ডার এবং অর্গানাইজেশনের মধ্যে কোঅর্ডিনেশন থাকাটা খুব দরকার। স্টেক হোল্ডার বলতে আমরা ফার্মারকে বুঝাচ্ছি, আমরা তারপরে এন্টারপ্রেনিয়রদের বুঝাচ্ছি। হুম, জি স্যার। সেই সাথে অর্গানাইজেশনস বলতে যেমন বিএলআরআই, ডিএলএস, ইউনিভার্সিটিস, এগুলোর কম্বিনেশনকে বোঝানো হচ্ছে। সো এই কম্বিনেশনটার বড়ই অভাব রয়েছে। অনেক প্রযুক্তি উদ্ভাবন হয় বিএলআরআই এ, ডিএলএস এ। হ্যাঁ, এই প্রযুক্তিগুলো কিন্তু শেষমেশ স্টেক হোল্ডার পর্যন্ত পৌঁছায় না। এটা একটা রিসার্চ হিসেবেই থেকে যায়। অ্যাবসেন্স অফ ব্রিডার্স অর্গানাইজেশন, বাংলাদেশে ব্রিডার্স অর্গানাইজেশন এখনো নাই, যেটা বিভিন্ন দেশে রয়েছে। সো এটা ব্রিডার্স অর্গানাইজেশন তৈরি করতে হবে। এটা স্যার রিকমেন্ড। বাংলাদেশে ব্রিডার অর্গানাইজেশন কি একবারেই নেই? ব্রিডার অর্গানাইজেশন গভর্নমেন্ট পর্যায়ে ব্রিডার অর্গানাইজেশন নেই। একটা ব্রিডিং এই যে পলিসি করার জন্য একটা কমিটি রয়েছে শুধুমাত্র। হ্যাঁ তো এটা 2004 সালে আইএলআরআই মানে ইন্টারন্যাশনাল লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট বা ইলরি বলে এটাকে, ইলরি কর্তৃক
রিকমেন্ড করা হয়েছিল যে আপনারা ব্রিডার অর্গানাইজেশন তৈরি করেন। আর লাস্টলি, মেজরিটি অফ ইন্ডিজিনাস ফার্ম genetic resources are in declining trend due to urbanization, population growth and land pressure। হ্যাঁ, সো এই ধরনের সমস্যা রয়েছে। তোমাদের ওখানে কি খুব হইচই শোনা যাচ্ছে নাকি? স্যার কম, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো এগুলো আমরা কি কি ভাবে এখান থেকে চলে আসতে পারি, উদ্ধার হতে পারি? হ্যাঁ, উদ্ধার প্রক্রিয়া কি হতে পারে, এই জন্য কিছু রিকমেন্ডেশন রয়েছে। যেমন এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ডেভেলপমেন্ট অফ ডেটাবেস অন ফার্ম অ্যানিমাল জেনেটিক ডাইভার্সিটি। আমাদের ডেটাবেস নাই, ন্যাশনাল ডেটাবেসের প্রয়োজন, যেখানে সবকিছু থাকবে। একটা আমাদের কোন এরিয়াতে কোন স্পিসিস রয়েছে, ওই স্পিসিস এর পপুলেশন সাইজ কত, তাদের ফিনোটাইপিক ক্যারেক্টারিস্টিক্স কি কি, হ্যাঁ, বাহ্যিক বৈশিষ্ট্য কি কি, প্রোডাকশন এবং রিপ্রোডাকশন পটেনশিয়াল তাদের কেমন, এই সংক্রান্ত, এবং তাদের প্রোডাকশন সিস্টেম, তারা কোন অ্যাগ্রো ইকোলজিক্যাল জোনে রয়েছে, সব ইনফরমেশন একটা ডেটাবেজে থাকতে হয়, তাহলে ব্রিডিং প্রোগ্রামে যেতে সুবিধা হয়। এছাড়া ব্রিডিং প্রোগ্রামে যাওয়া যায় না। যেমন আমরা যদি ব্ল্যাক বেঙ্গল গোট নিয়ে ব্রিডিং প্রোগ্রামে যেতে চাই, আর আমাদের কাছে ইনফরমেশন না থাকে বাংলাদেশের কোন কোন এলাকায় ব্ল্যাক বেঙ্গল গোটের ভালো বাক রয়েছে, হ্যাঁ, বা মেল রয়েছে, কিন্তু আমরা কিন্তু ব্রিডিং প্রোগ্রামে যেতে পারবো না। ওখানে ভালো বাক না পেলে ব্রিডিং প্রোগ্রামটা নষ্ট হয়ে যাবে, তাই না? জি স্যার। সো এটা রয়েছে। সেকেন্ড ইজ ইমপ্লিমেন্টেশন অফ এক্সিস্টিং ন্যাশনাল লাইভস্টক ব্রিডিং পলিসি দ্যাট ওয়াজ ডেভেলপড ইন 2007 বাই MOFL. Then introduction of national hard book registration and animal recording system। So ন্যাশনাল হার্ড বুক রেজিস্ট্রেশন, এটা খুব ভালো হয় অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম শুরু করলে, এবং এনিম্যাল রেকর্ডিং সিস্টেম যেটা অটোমেটেড, এটা বাংলাদেশে আসলে খুব কমই আছে। একটা চিটাগং এর ডেইরি প্রজেক্ট আছে, নাহার ডেইরি প্রজেক্ট, হ্যাঁ, ওখানে অটোমেটিক রেকর্ডিং সিস্টেম রয়েছে। ওই ধরনের সিস্টেম থাকলে স্যার, মানে এটা বুঝলাম না স্যার, রেকর্ডিং সিস্টেম বলতে? এনিম্যাল রেকর্ডিং সিস্টেম বলতে এনিম্যালের গলায় একটা পড়া থাকে, মানে ট্যাগ পড়া থাকে ওখানে, হ্যাঁ, বেল্টে ওখানে চিপ থাকে, হ্যাঁ, ওই চিপ সামহাউ বিভিন্ন ধরনের ইনফরমেশন দেয়। যেমন ওই পার্টিকুলার এনিমেলটা কতদিন আগে পার্চুরেশন করেছে বা কাফ দিয়েছে, কতদিন ধরে ল্যাকটেশনে আছে, নেক্সট প্রবাবল ডেট অফ পার্চুরেশন, তারপর তার বডি টেম্পারেচার কত। বডি টেম্পারেচার জানলে তো আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি যে ক্যাটেলটা হিটে আসছে কিনা আসেনি। হ্যাঁ স্যার, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওই চিপটাই এগুলো মানে অটোমেটিক বলে দেয় নাকি অন্য কিছু? অটোমেটিক বলে দেয়, এগুলো মোবাইলে বা তোমার কম্পিউটারের স্ক্রিনে সবসময় এগুলো টেম্পারেচার চেঞ্জ হলে এখানেও চেঞ্জ হচ্ছে, এবং ইভেন that also tells how much feed that animal has taken on that particular day। ওই ফিড সে গ্রহণ করেছে। সো এই ধরনের রেকর্ডিং সিস্টেম, যদিও এটা একটু কস্টলি, কিন্তু ডেভেলপমেন্টের জন্য এগুলো প্রয়োজন। হ্যাঁ স্যার। Lastly, number 4, farmer participatory pilot breeding program with the priority species। কিছু priority species আমাদের আছে, যেমন রেড চিটাগং রয়েছে, ব্ল্যাক বেঙ্গল গোট রয়েছে, এগুলো আমাদের পাইলট ব্রিডিং প্রোগ্রাম বলতে কি? পাইলট ব্রিডিং প্রোগ্রাম হচ্ছে মানে ক্ষুদ্র পরিসরে ব্রিডিং প্রোগ্রাম শুরু করার যে দেখা, এটাকে বলা হয় হচ্ছে পাইলট ব্রিডিং প্রোগ্রাম, প্রারম্ভিক। হ্যাঁ জি স্যার, পাইলট মানে প্রারম্ভিক। হ্যাঁ, সো এটা আমাদের করতে হবে যাচাই করার জন্য যে বিভিন্ন ধরনের ব্রিডিং প্রোগ্রাম কোনটা আমাদের জন্য বেশি ইফেক্টিভ। আর কোলাবোরেশন করতে হবে আমাদের কাদের সাথে? উইথ দ্য সার্ক কান্ট্রিজ এবং গ্লোবাল পার্টনার্স, ফাও, ইলডি সাথে কোলাবোরেশন করতে হবে। নাম্বার 5, ইন্ডিজিনাস রেড ক্যাটেল, রেড চিটাগং ক্যাটেল, মুন্সিগঞ্জ ক্যাটেল, বাফলো এন্ড ব্ল্যাক বেঙ্গল গোট শুড গেট টপ প্রায়োরিটি। যেটা আমরা বললাম দিতে হবে। A thorough economic valuation of existing farm animal genetic resources। আমাদের যে ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস বাংলাদেশে রয়েছে, এটার আমাদের এক্সাক্ট ইকোনমিক ভ্যালুয়েশন নেই। যেই অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস এক্সাক্ট ইকোনমিক ভ্যালু কত, এখান থেকে যদি কোনো রিসোর্স হারিয়ে যায় তাহলে আমাদের কি পরিমাণ ক্ষতি ভবিষ্যতে হবে, এই ধরনের একটা যে প্রবাবিলিটি টেস্ট, এটা করা নেই। এটা করা থাকলে কিন্তু অনেক অর্গানাইজেশন এবং গভর্নমেন্টের সুনজর পাওয়া সম্ভব। হ্যাঁ, যে আমাদের এত বড় ক্ষতি হতে পারে যদি জেনেটিক রিসোর্সের ক্ষতি হয়। মলিকুলার ক্যারেক্টারাইজেশন অফ অনলি প্রমিজিং ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস। হ্যাঁ, আমাদের ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্স প্রমিজিং, এগুলোর মলিকুলার ক্যারেক্টারাইজেশন করে ফেলতে হবে।
মলিকুলার ক্যারেক্টারাইজেশন বলতে বোঝায় হচ্ছে জেনেটিক যে সিকোয়েন্সিং বা জিন সিকোয়েন্সিং। যেমন ব্ল্যাক বেঙ্গল গোট এবং অন্য গোটের মধ্যে পার্থক্যটা কোথায়, আসলে কি কারণে, জিনের কোন বৈশিষ্ট্যের কারণে ব্ল্যাক বেঙ্গল গোটের প্রলিফিকেসি বেশি বা বাচ্চা উৎপাদন করার ক্ষমতা বেশি। হ্যাঁ, জি স্যার। মানে 2টা বাচ্চা দিচ্ছে, তো এই যে বা অনেক সময় 3টা বাচ্চা দিচ্ছে, এই যে এই ধরনের যে একটা বিষয় যেটা জেনেটিক কারণে হয়, এইটা কি কি জিন এই জন্য রেসপন্সিবল, সেই জিনটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং পরে এটাকে অন্য ব্রিডে আমরা ট্রান্সফার করে সেখান থেকে সুলভ লাভ করতে পারি, সেটা আমাদের একটু দেখার বিষয়। হ্যাঁ স্যার এই যে আমাদের তো স্যার এইসব বিষয়ে খুবই ইন্টারেস্ট হয়, কিন্তু আমরা কি স্যার কখনো সুযোগ পাবো স্যার এইগুলো আসলে রিসার্চ করার? এটা কিন্তু আমাদের অনার্স লেভেলে যদি না পাও, আসলে সরি টু সে, যদি না হয় আমাদের ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করো তোমরা, মাস্টার্সে ভালো মানে পুরাতন ইউনিভার্সিটিতে মুভ করো। হ্যাঁ, মাস্টার্সের জন্য আশা করি ওখানে তোমার সুপারভাইজার চুজ করে গেলে তো এই ধরনের কাজ তুমি করতে পারবা। জি স্যার। সো ঠিক আছে, এটা গেল এস্টাবলিশমেন্ট অফ এ সার্ক নেটওয়ার্ক ফর ফার্ম অ্যানিমেল ডাইভার্সিটি। সো একটা সার্ক নেটওয়ার্ক করতে হবে এইসব কান্ট্রির মধ্যে, কেননা এইসব কান্ট্রির এনিমেল গুলোর মধ্যে বৈশিষ্ট্য কিছু মিল থাকে। হ্যাঁ, যেহেতু কাছাকাছি দেশ, একই ধরনের এনভায়রনমেন্টাল অবস্থা, সো এগুলো আমাদের একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে হবে, একই সাথে ইনফ্রাস্ট্রাকচার মানে ল্যাবরেটরি, তারপর ভালো ফার্ম, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। এস্টাবলিশমেন্ট অফ ন্যাশনাল সিড সার্টিফিকেশন বোর্ড। হ্যাঁ, সিড সার্টিফিকেশন বোর্ড যেমন মানে প্ল্যান্ট, স্যার এটা কি প্ল্যান্টকে বলা হয়েছে না সিমেন্ট ওইগুলোকে? সিমেন্টকে বলা হচ্ছে, মানে প্ল্যান্টের জন্য যেমন প্রয়োজন সিড সার্টিফিকেশন বোর্ড, একইভাবে সিমেন্ট ইভ্যালুয়েশনের জন্য প্রয়োজন। যেমন বাংলাদেশ অনেক সময় বাইরে থেকে পিওর হলস্টেইন, পিওর জার্সি সিমেন্ট নিয়ে আসে। হ্যাঁ, তো জি সিমেন্ট স্যার। নিয়ে এসে ওই সিমেন্টটা ইভ্যালুয়েট করার দায়িত্ব কার, ওটা তো ইভ্যালুয়েট করতে হবে ওয়েদার দ্যাট ইজ অ্যাকচুয়ালি পিওর অর নট। হ্যাঁ, অথবা পিওর জি স্যার। থাকলেও ওটার ভায়াবিলিটি কি ঠিক আছে কি নাই, অথবা ট্রান্সপোর্টেশনে তার কোনো ক্ষতি হয়েছে কি হয়নি। এই ধরনের ইভ্যালুয়েশন বোর্ড যদি থাকে বা সার্টিফিকেশন বোর্ড, তাহলে তারা সার্টিফাই করে দিলে এটা আসলে আমাদের জন্য আন্ডারস্ট্যান্ডিং এ সহজ হয়। সো these are all the possible outcomes how we can overcome the constraints. হ্যাঁ, সো এখান থেকে বুঝতেই পারছো যে অনেক ধরনের প্রশ্ন হতে পারে। প্রথমে হতে পারে যে অ্যাডভান্টেজেস অফ ইন্ডিজেনাস ফার্ম জেনেটিক অ্যানিমাল জেনেটিক রিসোর্সেস, এটা থাকতে পারে। তারপরে হচ্ছে অ্যানিমাল জেনেটিক রিসোর্স কনজারভেশনে কি কি অসুবিধা রয়েছে বাংলাদেশে, 9টা পয়েন্টের কথা বলেছি, বা এই অসুবিধাগুলো কিভাবে ওভারকাম করা যায় এখানে 10টার কথা বলেছি, এবং লাস্টলি কি কি। স্যার এখান থেকে এটা ফুল কোশ্চেন আসতে পারে, কিন্তু কিন্তু অনেক পড়া। কোনটা, এই যে ও হ্যাঁ ফুল আসতে পারে, মানে ফুল কোশ্চেন আসবে না, মানে সেগমেন্টেড হয়ে 12 আসবে। মার্কসের। না না, সেগমেন্টেড হয়ে আসবে। ধরো যে শুধু ইয়া আসলো, কনস্ট্রেইন আসলো, হ্যাঁ জি স্যার। 5 মার্ক, অথবা শুধু এই রিকমেন্ডেশন আসলো, এখানে 5 মার্ক থাকতে পারে, অথবা শুধু ওই যে ক্যাটেলের ফার্ম অ্যানিমাল জেনেটিক রিসোর্স অফ ক্যাটেল লিখতে বললাম, এখানে 3 মার্কস থাকতে পারে। হ্যাঁ, জি স্যার। সো এইভাবে হয়তো প্রশ্ন আসতে পারে। সো আমাদের এই চ্যাপ্টারও শেষ হলো। আমাদের আসলে একটু দ্রুত আগাতে হচ্ছে। স্যার অসুবিধা হচ্ছে না তো স্যার? আমরা বুঝতে পারতেছি কি সমস্যা।